তো আমরা আজকের ক্লাস শুরু করছি। আমি একটু দেখে নিই সেটআপ সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যালো, ঠিক আছে। তো আমরা শুরু করি। তো আজকে আমরা খুব ভালো একটা টপিক শুরু করছি। এটা হচ্ছে দ্রাব্যতা। টপিকের নাম হচ্ছে দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল, সলিউবিলিটি অ্যান্ড সলিউবিলিটি প্রোডাক্ট। তো দ্রাব্যতার আজকে ফার্স্ট ক্লাস, আর এমনিতে হচ্ছে লেকচার নাম্বার 15। এই চ্যাপ্টারের দ্রাব্যতা থেকে যদি শুরু করতে চাও আবার আগের বিষয়গুলো লাগে না। মানে এই চ্যাপ্টারের শুরুর যে অংশটা, এটা একটা ভাগ, তেজস্ক্রিয়তা, অ্যাটমিক মডেল, বর্ণালী, ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা, শক্তি স্তরের আকার, এরপর বেগ, শক্তি, এটা একটা টার্ম, আর এটা একটা অংশ, আর হচ্ছে কি দ্রাব্যতা এবং পরবর্তী এটা ধরে নাও হচ্ছে আরেকটা অংশ। তো দ্রাব্যতা শেষ করতে পারলে আমরা বলে দিই হচ্ছে আমাদের চ্যাপ্টার শেষ। তো দ্রাব্যতা যখন পড়াবো, এই চ্যাপ্টারটা যেহেতু, এই টপিকটা যেহেতু অ্যাডমিশনও কোয়েশ্চেন আসে, যদিও কঠিন কোয়েশ্চেন এই যাবৎকালে আসেনি, এখন তোমরা যারা পড়ছো হয়তো তোমাদের সময় আসলে হয়। তো লেকচার হচ্ছে 15, কঠিন কোয়েশ্চেন আসে না, একদম মানে বিগিনার লেভেলের কোয়েশ্চেনই দেখেছি এর আগে। বুয়েটে যত কোয়েশ্চেন আসছে, বোর্ড পরীক্ষায় যত কোয়েশ্চেন আসে, একদম ফিক্সড। তো আমি তোমাদের সলিবিলিটি পড়ানোর সময় প্রথমে থিওরি অংশটা জোর দিব, ঠিক আছে? আমাদের থিওরিটা খুব বেশি নেই, বেসিক কিছু থিওরি আছে, মানে কথাবার্তা আছে, এগুলো আমরা একটু বলে ফেলবো। এরপরে যেটা করব, ম্যাথ। আমি হচ্ছে তোমাদের 7টা টাইপের ম্যাথ করাবো, ঠিক আছে? টোটাল কয়টা? 7। এর মধ্যে বোর্ড পরীক্ষায় লাগে হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে? 5টা টাইপ হচ্ছে তোমার বোর্ড পরীক্ষায় লাগবে, আর 2টা টাইপ হচ্ছে আমরা এমনি এক্সট্রা পড়াই, যেগুলো হচ্ছে তোমার কনসেপ্টের জন্য লাগবে, আর বা পরবর্তীতে অ্যাডমিশনে হয়তো আসতে পারে, এখনো আসেনি। কেমন? তো সবগুলো জিনিসই আমি এখানে যা পড়াবো এর মধ্য থেকেই আসবে। তুমি এগুলো পড়ে ফেললে এর বাইরে আসলে কিছু করার দরকার নেই। তোকে যদি আমি বলি হচ্ছে সবচেয়ে সহজ সাজেশন দিই, আমি যা পড়াবো এটা হচ্ছে ভালোভাবে পড়ে ফেলে। এর মধ্যে আমি সিকিউ এমসিকিউ সলভ করাবো এবং যত ম্যাথ করাবো, তুমি যদি দেখো যে অ্যাডমিশন টেস্টে বুয়েটেও তুমি দেখবে এই কনসেপ্টের ভিতর থেকে আসবে, এর বাইরে থেকে আসে, মানে বুঝতেই পারছো, পড়ছো এইচএসসির কেমিস্ট্রি, এমন না যে অনেক কিছু পড়ে ফেলছি আমরা, তো বুঝতে পারছো এখানে মানে খুব বেশি জিনিস আছে যে তা না। ঠিক আছে, তো আমরা শুরু করি। টপিকের নাম কি? দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল, সলিউবিলিটি দ্রাব্যতা ইংলিশ ঠিক সলিউবিলিটি অ্যান্ড সলিউবিলিটি প্রোডাক্ট। গুণফল ইংলিশ কি বলতো? প্রোডাক্ট। তো এটাকে আমরা প্রকাশ করি সলিউবিলিটিকে এস দিয়ে, কেমন? আর সলিউবিলিটি প্রোডাক্টকে আমরা প্রকাশ করি, দেখো তো, এটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, কে এস পি, এস আর পি। কে এর পায়ের নিচে আমরা কি লিখছি? সলিউবিলিটি প্রোডাক্টের এস আর পি, কে এস পি। তো আমাদের প্রথম 2টা টাইপ পুরোপুরি দ্রাব্যতার উপর, মানে এখানে কে এস পির কোনো শব্দ নেই। তো এখন আমরা জানবো দ্রাব্যতা কি। দ্রাব্যতা হচ্ছে আমরা প্রতিনিয়ত এই কাজ করি, যেমন শরবত বানাতে গেলা, কেমন? আমি শুরুতে থিওরি অংশটা বলিনি। শরবত বানাতে গেলা, এর মধ্যে ধরো চিনি মিশাইছো, মিশে ঝাঁকাইছো, এটা এখানে মিশে যাচ্ছে। তো কোনো একটা দ্রাবক আছে, তুমি কোনো একটা দ্রব দিয়েছো, কোনো একটা দ্রবকে যে দ্রবীভূত করছে, এটাকে আমরা কি বলছি বলতো? এটাকে পুরোপুরি দ্রাব্যতা বলছি না, বাট এটা হচ্ছে কি দ্রবীভূত হওয়া। এখন দেখো, এই পানিটা যে আছে, তুমি যদি এখানে আরো চিনি মিশাও, আবার ঝাঁকালা, এটা দ্রবীভূত হয়ে গেল, আরো চিনি মিশালা, এটা ঝাঁকালা, এটা কি হয়ে গেল? দ্রবীভূত হয়ে গেল। বিষয় বুঝতে পারছো? আরো চিনি মিশালা, আবার ঝাঁকালা, দ্রবীভূত হয়ে গেল। এরপর যদি আরো চিনি মিশাও, আমরা যদি অনেক সময় দেখবা বেশি চিনি দিয়ে ফেলি, এরপর এটাকে যতই নাড়াও না কেন, যতই ঝাঁকাও না কেন, এটা কি মিশে না, এটা নিচে পড়ে থাকে চিনিগুলা, অদক্ষেপ হিসেবে পড়ে থাকে। অর্থাৎ তুমি যদি অনেক বেশি চিনি দিয়ে দাও, তখন কিন্তু এই পরিমাণ পানি আর ওই দ্রবকে দ্রবীভূত করতে পারছে না। তো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের যখন পানি আছে, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের যখন দ্রাবক আছে, এটার সর্বোচ্চ যে পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারে তাকে বলা হয় দ্রাব্যতা। বুঝতে পারো নাই? ধরো তোমাদেরকে আমি আজকে দাওয়াত দিলাম, ঠিক আছে? আজকে এক একজন তো এক এক সময় ক্লাস করছো, ধরো তোমার সাথে আমার দেখা হলো, আমি তোমাকে দাওয়াত দিলাম, কাচ্চি খাওয়ালাম, ঠিক আছে? কাচ্চি খাওয়াইতে নিয়ে গেলাম। এখন গিয়ে তুমি নর্মালি যে পরিমাণ খেতে পারো, আজকে তুমি ওই পরিমাণ খেতে পারলা না, ঠিক আছে? এর মানে তোমার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে তুমি পৌঁছাও নেই। আবার অনেকে চিন্তা করলা হচ্ছে কি, অনেকে চিন্তা করলা কি, ভাইয়া খাওয়াচ্ছে, আজকে খাই একদম উড়াই ফেলবো, একদম উড়াই ফেলবো। বিষয় বুঝতে পারছো? এর মানে তুমি যা খেতে পারো একদম, মানে
বরাবর সর্বোচ্চ লেভেলে খেয়েছো তোমার, তখন এটাকে বলা হচ্ছে কি বলতো, দ্রাব্যতা। অর্থাৎ একটা দ্রাবক যখন ওই দ্রবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত করার ক্ষমতা ওর সর্বোচ্চ পরিমাণে ঠিক সেম অ্যামাউন্টে দ্রবীভূত করছে, তখন এটাকে বলা হয় দ্রাব্যতা। ঠিক আছে, এটাকে বলা হয় কি, দ্রাব্যতা। এবার একটু দেখো, আমরা যে যৌগ বলছি, চিনি যে পরিমাণ দ্রবীভূত হয়, লবণ দিলে কি একই পরিমাণ দ্রবীভূত হয়? হয় না, কম বা বেশি হতে পারে। ঠিক আছে, গ্লুকোজ দিলে কি একই পরিমাণ দ্রবীভূত হয়? না, কম বা বেশি হতে পারে। অন্য কোনো তুমি যদি লবণ দিয়ে দাও, লেড নাইট্রেট দিয়ে দাও, সিলভার ক্লোরাইড দিয়ে দাও, এদের দ্রাব্যতা কি হবে বলো তো, এক এক রকম হবে। কেউ হচ্ছে দেখবা অনেক বেশি তুমি একে দ্রবীভূত করতে পারছো। এই পরিমাণ পানি আমার হাতে দেখছো 500 ml পানি আছে, 500 ml পানি দেখছো হচ্ছে সোডিয়াম ক্লোরাইডকে যে পরিমাণ দ্রবীভূত করতে পারছে, এর পরিবর্তে তুমি যদি সিলভার ক্লোরাইড দিয়ে দাও, দেখবা সিলভার ক্লোরাইডকে ও আরো কম পরিমাণ দ্রবীভূত করছে। সিলভার ক্লোরাইড দিয়ে তুমি জাকাতে 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 তোমার জান বাইরে হয়ে গেছে, কিন্তু সিলভার ক্লোরাইড এর ভিতর দ্রবীভূত হচ্ছে না। দ্রবীভূত হচ্ছে না মানে ওর ভিতর, পানির ভিতর ও হারিয়ে যাচ্ছে না। পানির ভিতর সিলভার ক্লোরাইড হারিয়ে যাচ্ছে না, বরং আমরা দেখছি ঝাঁকালাম, অনেক ঝাঁকালাম, ঝাঁকাতে ঝাঁকাতে শেষ, এরপর কি হয়ে গেছে দেখো তো, আবার কি হয়ে আছে বলো তো, অধক্ষেপ পড়ে আছে, অধক্ষেপ পড়ে আছে। তো আমাদের কিছু ওষুধ আছে, তোমরা দেখবা আমরা সাসপেনশন বলি, যেমন গ্যাস্ট্রিকের ওষুধ, আরও কিছু দেখবা ওষুধ আছে যেগুলো একটু ওই যে কি বলে, মানে কোটার মধ্যে যখন বলে ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিন, তুমি যদি এটাকে একটু দেখো নিচে হচ্ছে দেখবা অধক্ষেপ পড়ে আছে, এর মানে ওর দ্রাব্যতা কি বলতো, কম। ঠিক আছে, তো আমরা আবার যখন কর্মমুখী রসায়ন চ্যাপ্টারটা পড়ি তখন এই কনসেপ্টটা আমরা জানি, সাসপেনশন কলের এই বিষয়গুলো জানি, যেমন এটা হচ্ছে সাসপেনশন। তো একটু দেখো, আমি বলছি কিছু যৌগ আছে, ঠিক আছে, কিছু যৌগ আছে যাদেরকে তুমি পানিতে মিশালে এরা কি হয়ে যাবে বলতো, অনেক বেশি পরিমাণে দ্রবীভূত হবে। আবার কিছু যৌগ আছে যাদেরকে তুমি পানিতে মিশালে এরা স্বল্প পরিমাণে দ্রবীভূত হবে, যৌগ বা লবণ যেটাই বলো না কেন। তো আমি আগে একটু বেসিক বিষয়টা একটু বলি, যৌগ বা লবণ এর মধ্যে পানিতে দ্রবীভূত করার ক্ষেত্রে আমরা দুই রকমের ঘটনা দেখি, যারা অনেক বেশি পরিমাণ দ্রবীভূত হয় আর যারা অনেক কম পরিমাণ দ্রবীভূত হয়। থিওরি পার্টটা থেকে কি লাগবে আমি বলে দিব, যেমন এইগুলো পড়াচ্ছে এক্সট্রা, এটা পরীক্ষায় সরাসরি আসবে না, কিন্তু প্রত্যেক ম্যাথের কনসেপ্টের ভিতর দেখবে এটা আমরা কাজে লাগবে, এই কনসেপ্টগুলো কাজে লাগবে। যৌগ হচ্ছে দুই রকম, এটা বইয়েও বলেনি, সরাসরি বলেনি আর কি, চার্ট করে, এমনিতে তো অবশ্যই আসবে কনসেপ্ট যেগুলো। তো দেখো তো, কিছু যৌগ আছে যেগুলো হচ্ছে আমরা বলি হচ্ছে দ্রবণীয় যৌগ বা অধিক দ্রবণীয় যৌগ বা অধিক দ্রবণীয় লবণ। আর কিছু আছে যাদেরকে আমরা বলছি স্বল্প দ্রাব্য যৌগ, স্বল্পদ্রাব্য যৌগ বা স্বল্পদ্রাব্য লবণ বা স্বল্প দ্রবণীয় যৌগ। ঠিক আছে, এইটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হাইলি সলিউবল সল্ট, এটাকে আমরা কি বলছি, অধিক দ্রবণীয় লবণ বা হাইলি সলিউবল কম্পাউন্ড বা সল্ট। ঠিক আছে, কম্পাউন্ড বা সল্ট, হাইলি সলিউবল। আর এটাকে আমরা বলছি এরা হচ্ছে লেস সলিউবল, এরা কি হয়, পানিতে ভালোভাবে দ্রবীভূত হয় না। আমরা আমাদের আলোচনায় দেখবা দ্রাবক হিসেবে সবসময় কি নিব, পানিকে নিব, পানি হচ্ছে সার্বজনীন দ্রাবক, এর পরিবর্তে যে কোনো কারোর জন্য দ্রাব্যতা পেলে, বাট আমরা আমাদের আলোচনায় দেখবো আমাদের বইয়ে গুহ স্যার, হাজারি স্যার সব ক্ষেত্রে কি করেছে বলতো, পানিকে দ্রাবক হিসেবে ধরে নিয়েছে। তো লেস সলিউবল সল্ট বা যারা আছে যারা হচ্ছে কম দ্রবণীয় হয় বা স্লাইটলি সলিউবল, স্লাইটলি সলিউবল সল্ট, বা এদেরকে বলা হয় স্পারাংলি সলিউবল সল্ট, স্পারাংলি সলিউবল। এটার এক্সাম্পল কি, যেমন ধরো আমরা খাবার লবণ, খাবার লবণ হচ্ছে প্রচুর পরিমাণে কি হয়, পানিতে দ্রবীভূত হতে পারে, তাহলে সোডিয়াম ক্লোরাইড। এরপর যত রকমের নাইট্রেট আছে, যেমন ধরো সোডিয়াম নাইট্রেট, যেমন ধরো কি পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে, যত রকমের নাইট্রেট আছে এগুলো কি হয় পানিতে, এরপর ধরো সোডিয়াম নাইট্রেট, এটা কি হয় পানিতে ভালো মাত্রায় দ্রবীভূত হয়, ইটিসি। এর মানে এরকম অনেক আছে, লিখে শেষ করতে পারবো না দ্রবণীয় লবণ। তারা স্বল্প দ্রবণীয়, সিলভার ক্লোরাইড, এগুলা দেখবা আমাদের উদাহরণে আসবে, লেড ক্লোরাইড, এরপর দেখবা Hg2Cl2, কেমন, এরপর তুমি দেখবা লেড সালফাইড, জিঙ্ক সালফাইড, FeOH3, LOH3, লিখে শেষ করতে
পারবো না। এরকম অনেক লবণ আছে যাদেরকে তুমি পানিতে মিশাতে গেলে এরা পানিতে খুব সামান্য পরিমাণ মিশবে। কেমন, এরা এমন না যে হচ্ছে, দেখো এরা এমন না যে মানে কমপ্লিটলি ইনসলিবল, ব্যাপারটা তা না। এরা পানিতে দ্রবীভূত হবেই না তা না ব্যাপারটা, কিন্তু কেমন এরা কি হয় বলতো, পানিতে স্বল্প মাত্রায় দ্রবীভূত হয়, স্বল্প পরিমাণে দ্রবীভূত হয়। তুমি ধরো দিলে 1 চামচ, দেখবো হচ্ছে কয়েক ফোঁটা পানির ভিতরে হারাই গেছে, বাকি সব কি হয়ে আছে, অদক্ষেপ পড়ে আছে, তাই না? বাকি সব কি হয়ে আছে, অদক্ষেপ পড়ে আছে। তো এটুকু একটু সবাই লিখে নাও তো, ঠিক আছে? এটুকু একটু সবাই লিখে নাও। তাহলে যৌগ আমরা শিখেছি 2 প্রকার, বা লবণ আমরা শিখেছি 2 প্রকার, কিছু হচ্ছে স্বল্প দ্রবণীয় আর কিছু হয় কি অধিক দ্রবণীয়। কেমন, কিছু হচ্ছে পানিতে অনেক বেশি পরিমাণে মিশে যায়, আর কিছু হচ্ছে পানিতে খুব সামান্য পরিমাণে স্বল্প মাত্রায় মিশে, ম্যাক্সিমামই কি থাকে বলতো, অদ্রবণীয় থাকে। ওকে, এবার তোমাদের আমি একটা বিষয় দেখাচ্ছি, দেখো যেমন ধরো হচ্ছে এটা টেবল সল্ট, এটাকে বলেছে শেক মি, দেখো তো তুমি এর ঝাঁকালা, ঠিক আছে, তুমি একে ঝাঁকালা পানির মধ্যে, একে ঝাঁকালা, এই কি হচ্ছে দেখো তো, একটা পিঙ্ক আর একটা হচ্ছে কি সবুজ কালারের, এটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে কি সবুজ কালারের, এর মানে একটা হচ্ছে সোডিয়াম Na+ আর একটা হচ্ছে কি Cl-। এরা পানিতে গিয়ে দেখো কি খুশি, এরা পানির ভিতর ঘোরাঘুরি করছে। কেউ কি অদক্ষেপ পড়েছে? অদক্ষেপ পড়ে নাই, পানির ভিতর ঘোরাঘুরি করছে বা পানিতে হারিয়ে গেছে, আনন্দে হারিয়ে গেছে পানির ভিতরে, এর মানে এটাকে আমরা বলছি দ্রবীভূত হয়েছে। এবার আমি এর ভিতর আরো সোডিয়াম ক্লোরাইড দিলাম, দিতে 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 একদম শেষ করে দিলাম, ঠিক আছে? তাহলে এর ভিতর কি করেছি বলতো, আরো সোডিয়াম ক্লোরাইড দিলাম। তাহলে এবার দেখি তো, এরা পানিতে লাফ দিয়ে যখন পড়ছে, আমরা এখন এর মধ্যে দুইটা অংশ দেখতে পাচ্ছি। কেমন, এর মধ্যে আমরা দুইটা অংশ দেখতে পাচ্ছি। একটা অংশ দেখো পানিতে কি হয়ে গেছে, দ্রবীভূত হয়ে গেছে, পানির ভিতর হারিয়ে গেছে, আনন্দে কি দৌড়াদৌড়ি, কি ছোটাছুটি, ওরা নিজেদের মধ্যে ব্রেকআপ করছে। এই যে দেখো, ছিল হচ্ছে পিঙ্ক আর সবুজ একসাথে, ঠিক আছে, একসাথে ছিল Na+Cl-, কিন্তু ওরা পানিকে পেয়ে নিজেরা ব্রেকআপ করছে, পানির ভিতর কি করছে, ছোটাছুটি করছে, কিন্তু এই অংশটা এক হয়ে আছে। এটাকে আমরা বলি হচ্ছে প্রেসিপিটেট, বা এটাকে আমরা বলি হচ্ছে অধঃক্ষেপ। প্রেসিপিটেট, প্রেসিপিটেট ইংলিশটা যে কত গুরুত্বপূর্ণ, তোমরা যদি বুয়েট সিক্রেট বা ঢাকা ভার্সিটিতে যাও বা যে কোনো জায়গায় মেডিকেল, এই প্রেসিপিটেট শব্দটা তোমার আসবে বিভিন্ন জায়গায়, এই ইংলিশটা জেনে রাখা দরকার। প্রেসিপিটেট মানে হচ্ছে কি বলতো, অধঃক্ষেপ। কেমন, প্রেসিপিটেট মানে কি বলতো, অধঃক্ষেপ। এটা হচ্ছে ডিজলভড পার্ট, এটা হয়েছে কি বলতো, দ্রবীভূত, আর এটা কি হয়েছে বলতো, অধঃক্ষেপিত, প্রেসিপিটেটেড, অধঃক্ষেপিত হয়েছে, এটা অধঃক্ষেপ হিসেবে আছে। আমরা এটুক বুঝেছি, আমরা এটুক বুঝেছি, বুঝেছি। এবার বলো, তোমাকে আমি বললাম হচ্ছে এটা এরকম আছে, আমার ভালো লাগছে না, এদেরকেও পানির ভিতর ছোটাছুটি করাও, এদেরকেও অদক্ষেপটাকে তুমি কি করে ফেলো, দ্রবীভূত করে ফেলো, তাহলে তোমার কাছে ওই একই আছে, এখানে দৃশ্যমান ওই একই আছে। তুমি আমার কোয়েশ্চেন বুঝেছো? দেখো আমি বললাম হচ্ছে ওরা এখানে অদক্ষেপ পড়ে আছে, তোমার কাজ হচ্ছে এখান থেকে অদক্ষেপটাকে বেনিশ করে দিতে হবে, অদক্ষেপটাকে এখান থেকে বেনিশ করে দিতে হবে। তাহলে তোমার কাজ কি, একদম সহজ, এইটুক পানি ও যখন সোডিয়াম ক্লোরাইডকে খাইছে ওর পেট ভরে গেছে, সেই জন্য এটাকে আর ও পেটের ভিতর নিতে পারতেছে না। তাহলে কি করে দিতে হবে, পানির পরিমাণ বাড়াই দিতে হবে। তাহলে কি করে দিতে হবে, দেখো তো, পানির পরিমাণ বাড়িয়ে দিতে হবে। দেখো পানির পরিমাণ যত বাড়াচ্ছে, এই যে দেখো টেপে যত বাড়াচ্ছি, সাথে সাথে এটা কি হয়ে গেছে, দ্রবীভূত হয়ে গেছে। এর মানে যখন আমরা বলি 500 ml এর একটা বোতল, এটা যে পরিমাণ দ্রবকে খাচ্ছে, যে পরিমাণ দ্রবকে নিজের ভিতর দ্রবীভূত করে নিচ্ছে, আমি যদি 1 লিটার দিই, অবশ্যই ও কি করবে, আরো বেশি দ্রবীভূত করতে পারবে। আমরা সহজ বিষয়টা বুঝছি। আরো বিভিন্নভাবে করা যায়, যেমন তাপমাত্রার ইফেক্ট আছে। যেমন ধরো তোমাকে আজকে দাওয়াত দিলাম, পরিবেশ পরিস্থিতি ভালো না, ঠিক আছে, ধরো প্রচুর গরম, তোমার কাচ্চি খাওয়ারই দাওয়াত দিলাম, তাও ওই যে আমাদের ইউটিউবে বিভিন্ন ভিডিও আসে না, গরমের মধ্যে বসে, তীব্র গরমে দেখবো হচ্ছে ওরা ব্লগাররা কাচ্চির ভিডিও করছে, ঘামতে ঘামতে শেষ। তো যাই হোক, তোমাকে আমি ধরো এই তীব্র গরমের মধ্যে বললাম যে আমারও বুদ্ধি আছে, কাচ্চির দাওয়াত দিলাম, ঠিক আছে, দেখা হয়েছে, কাচ্চি খাওয়ালাম, তুমি দেখবা যে অজ্ঞানও হয়ে যেতে পারো, মারাও যেতে পারো, হার্ট অ্যাটাকও হইতে পারে, বিষয় বুঝতে পারছো, স্ট্রোকও করতে পারো, বা খেয়ে তুমি আজীবন আমার কথা মনে রাখবা, বিষয় বুঝতে পারছো? হ্যাঁ, এত খারাপ তোমার লাগতে পারে, ধরো তীব্র গরম, কাচ্চি খাওয়ালাম, বিষয় বুঝতে পারছো?
এখন তোমার ধরো এর মানে তুমি গরমে তোমার খাওয়ার ক্ষমতা হচ্ছে একরকম, আবার তোমাকে ধরো কি বৃষ্টি পড়ছে, আহা কি সুন্দর ওয়েদার, ঠিক আছে, বা শীত পড়ছে কি সুন্দর ওয়েদার, ঠিক আছে, একটু ঠান্ডা, তোমাকে কাচ্চি খেতে খাওয়ার দেখা হলো, কাচ্চি খাওয়ার দাওয়াত দিলাম, মানে কাচ্চি খেতে নিয়ে গেলাম, তুমি দেখবা হচ্ছে অসাধারণ খেয়ে টেয়ে মানে একদম উড়ে ফেলছো। কিন্তু এর মানে হচ্ছে কি বলতো, একটা পানি যখন আছে ও এক টেম্পারেচারে দ্রবকে এক এক পরিমাণ সর্বোচ্চ মাত্রায় দ্রবীভূত করতে পারে, ঠিক আছে, দ্রবীভূত করতে পারে। এবার একটু দেখো, এটাকে আমরা বলেছি হাইলি সলিউবল সল্ট, সোডিয়াম ক্লোরাইড আমি বলেছি পানিতে অধিক মাত্রায় দ্রবীভূত হয়। এবার আমি একটা তোমাকে স্লাইটলি সলিউবল সল্ট দেখাই, যেমন এখানে দিয়েছে কি অ্যাস্ট্রনশিয়াম ফসফেট, ওকে ফাইন, অ্যাস্ট্রনশিয়াম ফসফেট, একে আমি দ্রবীভূত করতে গেলাম, একে আমি দ্রবীভূত করতে গেলাম, ঠিক আছে, ওকেও ঝাঁকালাম, ওকেও ঝাঁকালাম। অ্যাস্ট্রনশিয়াম ফসফেট একটা হচ্ছে ক্যাটায়ন অংশ, আরেকটা কি বলতো অ্যানায়ন অংশ। আমরা কার কথা বলছি, লবণের কথা বলছি। লবণগুলো কি হয়, আয়নিক যৌগ সাধারণত। তো এইগুলোর মধ্যে কি হচ্ছে বলতো, একটা ক্যাটায়ন আর একটা হচ্ছে কি অ্যানায়ন। তো দেখো ওর ক্ষেত্রে ও কি হয়েছে, খুব সামান্য পরিমাণ, খুব সামান্য অংশ কি হয়েছে বলতো, খুব সামান্য অংশ কি হয়েছে বলতো, ডিজলভড হয়েছে, ডিজলভড বা দ্রবীভূত হয়েছে। কেমন, দ্রবীভূত হয়েছে। ওর ম্যাক্সিমাম অংশই কি পড়ে আছে বলতো, ম্যাক্সিমাম অংশই কি পড়ে আছে, অধক্ষেপ হিসেবে পড়ে আছে। অধক্ষেপে ইংলিশটা কি, বাসায় একটু সবাই বলে ফেলে তো, দেশের যে জায়গা থেকে যেই ক্লাস করছো একটু বাসায় বলো প্রিসিপিটেট, ঠিক আছে, বাসায় সবাই তোমার কথা শুনলে খুশি হয়ে যাবে, তুমি যে এত পড়ছো, অনেকে সকালে পড়ছো, অনেকে রাতে ক্লাসটা করছো, কিন্তু যখন মুখে হলো প্রিসিপিটেট, অধক্ষেপ, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি বলতো, ডিজলভ হয়েছে, এর মানে কি হয়েছে, দ্রবীভূত হয়েছে। তো এটা কি হয়েছে, স্বল্প মাত্রায় দ্রবীভূত, এটাকে বলছে স্লাইটলি সলিউবল সল্ট, অথবা এটাকে কি বলা হয়, লেস সলিউবল সল্ট, অথবা এটাকে কি বলা হয়, স্পারাংলি সলিউবল সল্ট, সহজে বলে স্বল্পদ্রাব্য লবণ, বাংলায় বলে স্বল্পদ্রাব্য লবণ, ঠিক আছে, স্বল্পদ্রাব্য লবণ। তো প্রথম আমরা দেখেছি এরা কি হয় বলতো, এইরকম হয়, দ্রবণীয় আর স্বল্পদ্রাব্য। এখন আমাদের যেটা চেনা লাগবে এটা হচ্ছে স্বল্পদ্রাব্য লবণ কারা কারা হয়। স্বল্পদ্রাব্যকে আমরা বলে ফেলবো হচ্ছে মাঝে মধ্যে ইনসলিউবল, ঠিক আছে, মাঝে মধ্যে কি বলবো, ইনসলিউবল। ইনসলিউবল মানে আসলে ইনসলিউবল না, আমি তোমাদের বারবার বলেছি, আমি যখনই বলবো হচ্ছে কি ইনসলিউবল, ইনসলিউবল মানে ইনসলিউবল না, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের বইয়ে সুন্দরভাবে গুছিয়ে হাজারি স্যারে বলেনি, গুহ স্যারে বলেছে, আবার একটা চার্ট আমি দেখিয়ে দিব। আমি যা বলবো এগুলো হচ্ছে বেশি করে মনে রাখবে, একদম দুইটা বইয়ের কম্বিনেশন আমি তোমাকে দিয়ে দিব, থিওরি যা যা লাগে। গতবার দেখো মানে এর আগের বেছে চট্টগ্রাম কলেজে প্রি টেস্ট বা টেস্টে না ফার্স্ট ইয়ার ফাইনালে এখান থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে, বিভিন্ন কলেজে এনডিসিতেও দেখবা দিয়ে দিবে। তো রাজশাহী যারা আছো বা খুলনা যশোর যারা যেখান থেকে ক্লাস করছো না কেন, তো এই জিনিসটা কঠিন করতে গেলে তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে, একদম বেসিক একটা জিনিস। সলিউবল সল্ট এর মানে কি বলতো, দ্রবণীয় লবণ কারা, এর মানে হচ্ছে সলিউবল সল্ট মানে কি, দ্রবণীয় লবণ কারা। বললাম হচ্ছে অল নাইট্রেটস, যত নাইট্রেট লবণ আছে, নাইট্রেটস আর সলিউবল। এটা আমাকে এসএসসিতে আমার স্যার বলেছিল, আমি এখন পর্যন্ত মনে রাখছি, ঠিক আছে। যত রকমের নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম, মানে যত রকমের নাইট্রেটস পাবা, অল নাইট্রেটস আর সলিউবল, নাইট্রেটস আর সলিউবল, ঠিক আছে। অল হ্যালাইডস আর সলিউবল, কিছু ব্যতিক্রম আছে, অল বলেছে কিন্তু কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে কি বলতো, এক্সেপশন হচ্ছে কি, ব্যতিক্রম হচ্ছে, এগুলোরও কারণ আছে, এমন না যে ব্যতিক্রমগুলোর কারণ নেই তা না। সিলভার ক্লোরাইড, লেড ক্লোরাইড বা আয়োডাইড, Hg2Cl2 বা Hg2I2, ঠিক আছে, এটা কি হয় বলতো, ইনসলিউবল। আমি আবার বলে দিই, ইনসলিউবল মানে হচ্ছে অদ্রবণীয় তা না, ইনসলিউবল মানে একদম ইনসলিউবল, ও দ্রবীভূত হবেই না ব্যাপারটা তা না। ও কি হয় বলতো, লেস সলিউবল হয়, ও কমপ্লিটলি ইনসলিউবল ব্যাপারটা তা না, হচ্ছে লেস সলিউবল, ঠিক আছে। যখন আমরা ইনসলিউবল বলি এর মানে তোমাকে বুঝতে হবে এটা একদমই ইনসলিউবল তা না, এটা হচ্ছে লেস সলিউবল। এই যে অনেকে কনসেপ্ট ঝামেলা করে ফেলা। হ্যালাইডস আর সলিউবল, ঠিক আছে, হ্যালাইডস, এরপর কি অল সালফেট। আমি যেগুলো বলবো এগুলো হচ্ছে ভালোভাবে মনে রাখবো, সালফেটস আর সলিউবল। এর মধ্যে ব্যতিক্রম কি, ব্যতিক্রম হচ্ছে কোয়েশ্চেনটা সালফেটসের উপর আসছিল, ঠিক আছে। দেখো তো ব্যতিক্রম হচ্ছে কি, সিলভার প্লাসের সালফেট, সিলভারের সালফেট, লেডের সালফেট, মার্কারির সালফেট, ঠিক আছে। এরপরে হচ্ছে কাবাব সরিয়ে বাটিতে
রাখ। গ্রুপ 2 আছে না, গ্রুপ 2 এর মধ্যে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ। ঠিক আছে, বিরিয়ানি মোগলাই নেই, কিন্তু এর পরের গুলা ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, এটা হচ্ছে কি বলতো ইনসলিউবল, মানে সালফেট গুলা কি হয় বলতো সলিউবল হয়, কিন্তু বললাম হচ্ছে এদের মধ্যে আবার এই সালফেট গুলা কি হয় ইনসলিউবল হয়, ইনসলিউবল হয়। ঠিক আছে, এরপর দেখো, এরপর আরেকটা বিষয় একটু বলি, এটা হচ্ছে অল সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস সল্টস সলিউবল। এর মানে হচ্ছে সোডিয়ামের যত লবণ দেখবা, সোডিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাবিজাবি, সোডিয়াম অমুক, সোডিয়াম তমুক, সোডিয়াম হচ্ছে ক্যাটায়ন, ওর সাথে সোডিয়াম ক্যাটায়ন, ওর সাথে অ্যানায়ন হিসেবে যাকে খুশি তুমি আনো, সোডিয়াম অমুক, সোডিয়াম তমুক, সোডিয়াম হাবিজাবি, যা খুশি দিক, সোডিয়াম যা খুশি দিক, ঠিক আছে, সবগুলা কি হবে দ্রবণীয়। পটাশিয়াম যা খুশি দিক, সবগুলা কি হবে দ্রবণীয়। এদের অদ্রবণীয় লবণীয় লবণ যান বাইর হয়ে যাবে, এত কম, এত কম, বিষয় বুঝতে পারছো, মানে যান বের হয়ে যাবে এদের অদ্রবণীয় লবণ খুঁজতে গেলে। আরেকটা বলে রাখি, এটা হচ্ছে আমাদের লাগবে সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার যখন খরতা পড়বা, বাইকার্বনেটস গুলা কি হয় দ্রবণীয় হয়, বাইকার্বনেটস আর সলিউবল। তোমরা এখানে মনে রাখবে 1 2 3 4 5 5 রকমের দ্রবণীয় লবণ। ঠিক আছে, আমি তোমাদের টেস্ট করব, আগে লিখে নাও, আগে লিখে নাও, আগে জিনিসটা বুঝো, আগে জিনিসটা লিখে নাও। ঠিক আছে, আগে জিনিসটা লিখে নাও, এরপর আমি এটার অ্যাপ্লিকেশন দেখাবো। ঠিক আছে, শুরুতে আমি বেসিক কথাবার্তা থিওরি রিলেটেড কথাগুলো বলবো, এরপর ধাপ ধাপ করে দেখবা হচ্ছে ম্যাথগুলো কি সুন্দর মতো হয়ে যাবে, মানে কনসেপ্ট, মানে জায়গা বরাবর প্রত্যেকটা কনসেপ্ট মিলবে। ঠিক আছে, হয়েছে। এবার আমি দেখাই ইনসলিউবল সল্ট। ইনসলিউবল যাদেরকে বলছি এরা মূলত হচ্ছে লেস সলিউবল সল্ট, লেস সলিউবল সল্ট। ঠিক আছে, এদেরকে আমরা কি বলছি স্বল্প দ্রবণীয় লবণ, বা কি বলা হয় বলতো স্বল্প দ্রাব্য লবণ। এর মধ্যে কে আছে, প্রথমেই বলি সালফাইড, সালফাইডস আর ইনসলিউবল। কার্বনেট, কার্বনেট লবণ যেটা আছে এটা বিসিএসও আসে, বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন, ভার্সিটি এগুলোর পাশাপাশি বিসিএস। কার্বনেটস আর ইনসলিউবল, ইনসলিউবল মানে কমপ্লিটলি ইনসলিউবল যে তা না, লেস সলিউবল। ঠিক আছে, এরপরে কি আছে বলতো হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড ভিন্ন কথা, বাট ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে, এগুলা কি হয় FeOH2, FeOH3, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এগুলো কি হবে ইনসলিউবল, হাইড্রক্সাইড ইনসলিউবল। এরপর জানবা হচ্ছে ফসফেট, কেমন, এরপর আর জানবা কি বলতো সালফাইড, কার্বনেট, হাইড্রক্সাইড, ফসফেট আর ইনসলিউবল, এগুলো মনে রাখলে হয়। এখন এক্সট্রা আমি তোমাকে বলতে পারি অক্সালেটের কথা, ক্রোমেটের কথা, এগুলো বলতে পারি বুঝছো, কিন্তু এগুলো লাগবে না, মানে মেইন এগুলো একটু দেখে নাও। ঠিক আছে, মেইন এগুলো একটু দেখে নাও, এরপর অক্সালেটের কথা তোমাকে বলতে পারি, অক্সালেট লাগবে না, এরপরও তোমাদের একটু ইচ্ছে থাকে না আর একটু জানি, সেজন্য বললাম হচ্ছে ইনসলিউবল। ঠিক আছে, তোমরা এগুলো জানবা ভালোভাবে। ঠিক আছে, এগুলো ভালোভাবে জানবা, তাহলে অদ্রবণীয় লবণ কারা আছে, সালফাইড, কার্বনেট, হাইড্রোক্সাইড, ফসফেট, অক্সালেট, এগুলো হচ্ছে অদ্রবণীয়। এটুকু একটু লিখে নাও, এরপর আমি তোমাদের একটু ছোট টেস্ট করি, কেমন, দেখি কার কতটুকু মনে আছে। ঠিক আছে, কার কতটুকু মনে আছে ছোট একটু টেস্ট করব। অর্থাৎ আমি কিছু যৌগের নাম লিখবো, তোমাকে বলতে হবে যৌগগুলো কি দ্রবণীয় নাকি অদ্রবণীয়। ঠিক আছে, কিছু যৌগের নাম লিখবো, তোমাকে বলতে হবে যৌগগুলো দ্রবণীয় নাকি অদ্রবণীয়। তো আশা করি লিখে নিয়েছো, আর না হয় পজ দিয়ে এখানে লিখে নাও, যেহেতু ক্লাসটা ইউটিউবে যাবে। তো আমি লিখছি, ঠিক আছে, এই কয়টা দিয়ে টেস্ট করি নাকি।
কয়েকটা দিয়ে টেস্ট করি, একটু দেখো। তাহলে বলো তো প্রথম যেটা লিখেছি সালফাইড, জিঙ্ক সালফাইড, সালফাইড কি দ্রবণীয় নাকি অদ্রবণীয়? সালফাইড কি দ্রবণীয় না অদ্রবণীয়? সবাই একটু বলে ফেলো তো, যখন ক্লাসটা করবা কমেন্টে জানাবা, ঠিক আছে? একটু বাসায় মুখে বলবা, কমেন্টে জানাবা এটা বুঝছো। হাজারি স্যার এটা নিয়ে একদম কোনো শব্দ করে নেই, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে একদম শব্দ করে নেই, কিন্তু এটা স্টুডেন্টের জানানো দরকার ছিল। গুহু স্যার কিন্তু জানিয়েছে, কিন্তু একটু পরে জানিয়েছে, জিনিসটা আগে জানলে ভালো, ঠিক আছে? একটু দেখো তো জিঙ্ক সালফাইড, সালফাইড বলেছে কি বলতো ইনসলিউবল। ইনসলিউবল মানে কি ইনসলিউবল, কমপ্লিটলি ইনসলিউবল না, এর মানে লেস সলিউবল। কার্বনেট কি হয় বলতো লেস সলিউবল বা ইনসলিউবল। ইনসলিউবল মানে লেস সলিউবল। সোডিয়াম সালফেট, সালফেট হচ্ছে এমনি সলিউবল, কিন্তু সোডিয়ামের সাথে দুনিয়ার হাবিজাবি যা খুশি থাকুক ও কি হবে সলিউবল। সালফেট না হয় আরও এক্স ওয়াই জেড যা খুশি হতো। পটাশিয়ামের যত লবণ আছে এগুলো সাধারণত আমরা কি লিখে দিব বলতো চোখ বন্ধ করে সলিউবল লিখে দিব, ঠিক আছে? সলিউবল লিখে দিব। এরপর একটু দেখো তো, যেমন আমি এখানে দিলাম হচ্ছে দেখো তো হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইডস আর ইনসলিউবল, হাইড্রোক্সাইডস আর ইনসলিউবল। বুঝছো ইনসলিউবল কে কে দেখেছো মনে আছে? সালফাইড, কার্বনেট, হাইড্রোক্সাইড, ফসফেট, অক্সালেট, ঠিক আছে? অক্সালেট অত লাগেও না, ঠিক আছে? PbCl2, তাহলে এটা কি হবে? আমরা বলেছিলাম হ্যালাইডসগুলো সাধারণত সলিউবল হয়, কিন্তু এর মধ্যে সিলভার ক্লোরাইড, লেড ক্লোরাইড, মার্কারি ক্লোরাইড এগুলো কি হয় ইনসলিউবল। ইনসলিউবল মানে এগুলো হচ্ছে লেস সলিউবল। Hg2I2, মার্কারি, লেড, সিলভার এদের হ্যালাইড কি হয় ইনসলিউবল হয়। সোডিয়াম কার্বনেট, সোডিয়ামের জীবনে হাবিজাবি যা খুশি আসুক ও কি করে ও অ্যানায়নের উপর নির্ভর করে না, ও হচ্ছে কি দেখো তো সলিউবল। ক্যালসিয়াম ফসফেট, ফসফেট আছে মানে কি হবে বলতো ইনসলিউবল, ঠিক আছে? ম্যাগনেসিয়াম নাইট্রেট, দুনিয়াতে নাইট্রেট দেখলে চোখ বন্ধ করে সাধারণত কি দিয়ে দিবা বলতো সলিউবল দিয়ে দিবা। নাইট্রেট দেখলে চোখ বন্ধ করে কি দিয়ে দিবা সলিউবল দিয়ে দিবা। এর বাইরে যারা এক্সট্রা জানতে চাও তোমাদের জন্য আমি মানে এটুক জানলে তোমার হয়ে যাবে, অ্যাডমিশন তুমি চোখ বন্ধ করে মেডিকেল অ্যাডমিশন, বুয়েট অ্যাডমিশন, ঢাকা ভার্সিটি অ্যাডমিশন পার করে দিতে পারবে। এরপরও আমি তোমাদেরকে একটা এক্সট্রা জিনিস একটু দেখাই, যারা আরও জানতে চাও, যারা যারা অধিক জেনে নাও পছন্দ করো, ঠিক আছে? এই যে দেখো অজৈব লবণের প্রাণীতে দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে দ্রাব্যতা নীতি, এই যে দেখো এখানে বলেছে আয়ন। আয়ন কেমন, এটা হচ্ছে গুহ স্যারের বই থেকে দেখাচ্ছি, দেখো তো বলছে সকল নাইট্রেট লবণ পানিতে দ্রবণীয়। সালফেট, সকল সালফেট লবণ পানিতে দ্রবণীয়, কিন্তু ব্যতিক্রম হচ্ছে লেড, স্ট্রনশিয়াম আর হচ্ছে কি বলতো এগুলো হচ্ছে কি ব্যতীত সকল সালফেট লবণ পানিতে দ্রবণীয়, কিন্তু ক্যালসিয়াম সালফেট এত পানিতে আংশিক, মানে সহজ কথা হচ্ছে সিলভার, মার্কারি, মনে রাখবা সিলভার, মার্কারি, এরপর হচ্ছে কি লেড, এরপর কি কাবাব, সরিয়ে, বাটি, মানে আমি যেটা লিখেছি এরা হচ্ছে পানিতে অদ্রবণীয়, তুমি এটা মনে রেখে দিবা, ঠিক আছে? এগুলো লাগবে না, মানে যদি জানতে চাও লাগবে না। এরপর হ্যালাইটের ক্ষেত্রে কি বলেছে, সিলভারের, মার্কারি, লেডের এদের ব্যতীত সাধারণত বাকি হ্যালাইটগুলো পানিতে দ্রবণীয় হয়, ঠিক আছে? দ্রবণীয় হয়। এখানে একটা এমসিকিউ আছে, এটা মনে রেখে দিও, এটা হাজারি স্যারের বইও এক জায়গায় আছে। লেড ক্লোরাইড শীতল পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয়, কিন্তু গরম পানিতে যথেষ্ট পরিমাণে দ্রবণীয়। এর মানে ওর তাপের অভাব ছিল, পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে ওর তাপ কম ছিল, মানে তাপ পাচ্ছিল না। এখন তুমি যেহেতু গরম পানি দিছো, ও তাপটা পাইছে, এখানে কি হয়েছে দ্রবীভূত হয়েছে, দ্রবীভূত হওয়ার প্রসেস তোমাদের আমি বলবো। তাহলে কার্বনেট, ফসফেট, সালফাইড, আর্সেনেট, ঠিক আছে? আর্সেনাইড, মানে এরকম যারা যারা আছে দেখো ব্যতীত সকল কার্বনেট, সালফাইড, ফসফেট, বোরেট, আর্সেনাইড, আর্সেনেট, সিলিকেট পানিতে কি হয় অদ্রবণীয় হয়। দেখছো, মানে ডিটেইল জানতে চাইলে সালফাইড কি আছে বলো তো, আর আমি যেটা বলেছি ওটা হচ্ছে তুমি মূলত মাথায় রাখবা, মানে ওইগুলো হচ্ছে তোমার লাগবে। ব্যতীত অ্যামোনিয়াম প্লাস ব্যতীত সকল সালফাইড লবণ পানিতে কি হয় অদ্রবণীয়। অদ্রবণীয় মানে অদ্রবণীয় ব্যাপারটা তা না, এখানে আসলে স্বল্প মাত্রায় দ্রবণীয়, ঠিক আছে? স্বল্প মাত্রায় দ্রবণীয়, আমরা দেখবো ওদের কেএসপি ভ্যালুটা যখন দেখবো তখন স্বল্প মাত্রায়। ক্রোমেট, এর ক্রোমেট, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো লাগবে না এত। অন্য ক্রোমেট সাধারণত পানিতে কি হয় বলতো অদ্রবণীয় হয়, ঠিক আছে? ক্রোমেট এগুলো লাগবে না, মানে এখন তুমি দেখতে চাইলে আর কি, ঠিক আছে? ব্যতীত সকল ইথানয়েড লবণ পানিতে দ্রবণীয়। ইথানয়েড দ্রবণ কি হয় পানি দ্রবণীয় হয়, আর সিলভার ইথানয়েড হলে তখন এটা হয় আংশিক দ্রবণীয়। Na প্লাস, কে প্লাস, অ্যামোনিয়াম প্লাস, সিলভার প্লাস, এর মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়ামের বেশিরভাগ লবণ পানিতে দ্রবণীয়, আর সিলভারের ম্যাক্সিমাম হচ্ছে পানিতে কি, যেমন দেখো এই লবণটা আমরা পড়বো, ঠিক আছে? এটা পানিতে অদ্রবণীয়, সোডিয়ামের এই লবণটা পানিতে অদ্রবণীয়। আবার পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয়, স্বল্প মাত্রায় দ্রবণীয়। ব্যতীত সকল সিলভার লবণ পানিতে কি হয় অদ্রবণীয়। সিলভারের নাইট্রেট দ্রবণীয়, ঠিক আছে? বাকি সবগুলো কি হয় বলতো পানিতে অদ্রবণীয়।
বেশিরভাগ অক্সাইড ও হাইড্রোক্সাইড পানিতে কি হয়, অদ্রবণীয়। আমি বলেছিলাম অল হাইড্রোক্সাইডস আর ইনসলিউবল, মানে বেশিরভাগই কি হয় বলো তো, অদ্রবণীয়। তুমি এভাবে মনে রেখে দিবা, ঠিক আছে? তো আশা করি বুঝছো দ্রবণীয় আর অদ্রবণীয় লবণ কোনটা। তো ক্লাসের এই অংশে আমি আরেকটা মারাত্মক বেসিকের অংশে যাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে কি বলতো, দ্রবণ আমরা কাকে বলি? দ্রবণ আমরা কাকে বলি? ধরো এখানে পানি আছে, পানি আছে, পানিকে আমরা কি বলছি, দ্রাবক। এর মধ্যে ধরো তুমি কি যোগ করলা, দ্রব, ঠিক আছে? যারা ইংলিশ ভার্সন আছে এটাকে বলা হয় সলভেন্ট, এটাকে বলা হয় সলিউট। মিশিয়ে নাড়াচাড়া করলা, ঠিক আছে? তখন আমরা যেটা পাবো এটাকে বলা হয় কি, সলিউশন, দ্রবণ। এর মানে দ্রবণ সমান হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। কেমন? আমি আরো 5-7 মিনিট পুরোপুরি থিওরির কথা বলবো, দেখবে তোমার খুব ভালো লাগবে জিনিসগুলা। না এগুলো পরীক্ষায় ডিরেক্ট আসবে যে তা না, এটা হচ্ছে তোমার জেনে আগালে দেখবে তোমার খুব ভালো। ধরো এখানে যে কোনো চিনি লবণ মিশিয়েছি, এর মানে সলিউশন। দ্রবণ মানে কি, সলিউশন। সলিউশন সমান আমরা কি বলতে পারি, সলিউট প্লাস সলভেন্ট, ঠিক আছে? সলভেন্ট। এবার আমি তোমাদের বলছি, দ্রবণ চিন্তা করলেই আমাদের মাথায় কি আসে? দ্রবণের কথা যখনই বলি তখন আমাদের মাথায় কি আসে বলো তো? তখন আমাদের মাথায় আসে হচ্ছে, আমার কথা কি তোমরা বুঝতে পারছো নাকি আজকে আমি একটু দ্রুত আগাচ্ছি মনে হচ্ছে? এই আমার কথা কি বুঝতে পারছো তোমরা? তো জানাবা আমার ক্লাসের স্পিড একদম ঠিকঠাক ছিল কিনা। কেমন? তো দেখো, বললাম দ্রবণের কথা চিন্তা করলে আমাদের মাথায় আসে পানিতে কিছু মিশাচ্ছ, পানিতে কিছু মিশাচ্ছ। মানে দ্রাবকটা হচ্ছে পানি আর দ্রবটা হচ্ছে কি বলতো, কঠিন। কিন্তু দ্রবটা কি সবসময় কঠিন হবে এরকম কোনো কথা আছে? কঠিন নাও হতে পারে, ঠিক আছে? কঠিন নাও হতে পারে। তো ভৌত অবস্থার উপর ভিত্তি করে আমরা দ্রবণকে কিছু ভাগে ভাগ করতে পারি, ভৌত অবস্থার উপর ভিত্তি করে। ভৌত অবস্থা মানে হচ্ছে ফেস, ও কি কঠিন, তরল না গ্যাসীয়, কোনটা কি আছে। ভৌত অবস্থার, এগুলো আমাদের বইয়ে নেই, হাজারিসের গুহসের কোনোটাতে এই জায়গায় চোখে পড়ে নাই, অন্য জায়গায় ঘুরে ফিরে দিয়েছে দেখবা। মানে এই জায়গায় নেই, অন্য কোনো এক জায়গায় জানি আবার চোখে পড়েছিল। দ্রবণকে আমরা কয় ভাগে ভাগ করছি, 6 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? সাধারণত 6 ভাগে ভাগ করা যায়, লাগবে না, কোনো পরীক্ষায় আসবে না, ঠিক আছে? 6 ভাগে ভাগ করা যায়। যেমন আমি জাস্ট তোমাদের আইডিয়া বাইর করার জন্য দিচ্ছি, যেমন দ্রবটাও গ্যাস হতে পারে। এখানে আমি দেখাচ্ছি এটা তরল, এটা কি কঠিন, সবসময় আমাদের আলোচনায় আসবে না। এটাও গ্যাস হতে পারে, এটাও গ্যাস হতে পারে, ঠিক আছে? দ্রব এবং দ্রাবক দুইটাই কি হতে পারে, গ্যাস হতে পারে। দ্রব গ্যাস, দ্রাবকটা তরল হতে পারে। দ্রব গ্যাস, দ্রাবকটা কি হতে পারে, তরল হতে পারে। যেমন উদাহরণ কি, আমরা যে কোল্ড ড্রিঙ্কসের কথা বলি, ঠিক আছে? এটা কি কোল্ড ড্রিঙ্কস হয়েছে? কোল্ড ড্রিঙ্কসের কথা বলি, এর মধ্যে কি থাকে, তরল। তরলের ভিতর কি থাকে, গ্যাসকে দ্রবীভূত করা হয়, ঠিক আছে? গ্যাসকে দ্রবীভূত করা হয়, এর মানে তরল হচ্ছে দ্রাবক, এর ভিতর দ্রবীভূত করছি আমরা কাকে, গ্যাসকে। এরপর কি হতে পারে, গ্যাস সলিডে দ্রবীভূত হতে পারে। গ্যাস কিসে দ্রবীভূত হতে পারে, সলিডে দ্রবীভূত হতে পারে, ঠিক আছে? গ্যাস কিসে দ্রবীভূত হতে পারে, সলিডে দ্রবীভূত হতে পারে। যেমন তোমরা ছোটবেলায় এসএসসি তো এটা পড়েছো, আবার আমরা জৈব রসায়ন এটা পড়বো। যেমন হাইড্রোজেন এসে ধরো দ্রবীভূত হচ্ছে, এসে ধরো শুয়ে পড়ছে নিকেলের উপর বা প্লাটিনামের উপর, ঠিক আছে? নিকেল বা প্লাটিনামের উপর। নাইট্রোজেন এসে ধরো লোহার উপর শুয়ে পড়ছে, তো হাইড্রোজেন এসে নিকেল বা প্লাটিনামের উপর কি করছে, শুয়ে পড়ছে, বা ওর মধ্যে কি হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে, ঠিক আছে? ওর ভিতর দ্রবীভূত হচ্ছে। এটাকে আমরা কি বলছি, গ্যাস কিসে, গ্যাস সলিডে, গ্যাস ইন সলিড, গ্যাস সলিডে দ্রবীভূত হওয়া। এরপর দেখো তো আরেকটা দ্রবণের কথা বলছি, এটা হচ্ছে লিকুইড প্লাস লিকুইড। লিকুইড প্লাস লিকুইড কি সুন্দর জিনিস। এর মানে ধরো এটা আছে পানি, বাংলাদেশে করে কি জানো, অনেকে মদ খাওয়ার সময় দেখবা হচ্ছে পানিতে মিশাই। তোমরা দেখবা না, মানে আমি বললাম হচ্ছে ওরা করে, বাঙালিরা করে, ঠিক আছে? পানিতে মিশাই। এটাকে বলা হয় তরল, তরল দ্রবণ। এটাকে কি বলা হয় বলো তো? ধরো এখানে আছে পানি,
এখানে আছে পানি, কি সুন্দর জিনিস দেখো, কি বুদ্ধি বাঙালিটা দেখছো, তরল তরল দ্রবণ বানাচ্ছে। এখানে ধরো অ্যালকোহল নিয়েছো, নিয়ে একটাকে আরেকটার মধ্যে মিশিয়ে দিয়েছো, তখন কি হচ্ছে, দ্রাবকও ধরো তরল, দ্রব হচ্ছে কি তরল। কেমন, দ্রাবক তরল, দ্রব হচ্ছে কি তরল। এটাকে আমরা কি বলছি, লিকুইড লিকুইড সলিউশন, এর মানে কি তরল তরল দ্রবণ। একদম পুরানো বইয়ে বাংলাদেশেও কিন্তু এই এরকম একটা চ্যাপ্টার ছিল, তরল তরল দ্রবণ। ঠিক আছে, তরল তরল দ্রবণ, খুব বেজালের চ্যাপ্টার, খুব বেজালের চ্যাপ্টার, বিষয় বুঝতে পারছো, তরল তরল দ্রবণ। এখন তোমাদের নাই, যাক বেঁচে গেছো তোমরা, ঠিক আছে, যাক তোমরা বলো যে বেঁচে গেছো, তরল তরল দ্রবণ। কিন্তু তোকে যদি ভাই ভাই জিজ্ঞেস করতে পারে, জিজ্ঞেস করে তাহলে দ্রব কি হয়, তুমি এতদিন বলতে কঠিন হয়, দ্রাবক কি হয়, তরল হয়, তুমি এখন বলবো যে না, দ্রব কি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, দ্রাবকও কি হতে পারে, যে কোনো ভৌত অবস্থায় থাকতে পারে। তরল, তুমি বলবে তরল তরল দ্রবণও আছে, আবার গ্যাস গ্যাস দ্রবণও আছে। ঠিক আছে, এরপর কি তরল, গ্যাস, তরল, গ্যাস প্লাস তরল, এরকম দ্রবণও আছে। ঠিক আছে, এবার একটু দেখো তো, আমি কর্মমুখী রসায়নে আবার একটু ভাগ দেখাই, তখন যেমন তোমাদের 8টা ভাগ দেখাবো। তো একটু দেখো, আপাতত হচ্ছে আমরা এগুলো একটু জানি। আরেকটা হচ্ছে আমরা সবচেয়ে কমন যেটা ইউজ করছি, সলিড হচ্ছে, এটাকে বলি লিকুইড লিকুইডে। এখন যেটা আমরা পড়ছি সলিড লিকুইডে, এটা সলিডকে কিসে মিশাচ্ছি, লিকুইডে মিশাচ্ছি। এরপর আমরা আরেকটা পড়বো, এটা হচ্ছে সলিড ইন সলিড, সলিড ইন সলিড, যেটাকে আমরা সংকর ধাতু বলি, যেমন একটা ধাতু আর একটা ধাতুর মধ্যে গেছে। ঠিক আছে, তো আমাদের এই চ্যাপ্টারে আমরা মূলত আলোচনা করি হচ্ছে এই ধরনের দ্রবণ নিয়ে, যেখানে সলিড কি হচ্ছে বলতো, লিকুইডের মধ্যে দ্রবীভূত হচ্ছে। কেমন, এখানে আমরা আলোচনা করি কি নিয়ে বলতো, যেখানে সলিড কিসের ভিতর দ্রবীভূত হচ্ছে, লিকুইডের মধ্যে দ্রবীভূত হচ্ছে। যেমন এটা গ্যাস প্লাস গ্যাস, অনেক চিন্তা করছে, এটা হচ্ছে কি বলতে পারি আমরা, এয়ার এর কথাও বলে দিতে পারি। ঠিক আছে, এয়ার এর কথাও বলতে পারি। তো এটা ডিটেইল আবার যখন আমরা যাব কলেট বা এই পার্টে যাব, তখন দেখবা আমরা কনসেপ্টটা আরেকটু ভিন্নভাবে প্রেজেন্ট করছি। ঠিক আছে, আরেকটু ভিন্নভাবে প্রেজেন্ট করছি। তো আমরা এই চ্যাপ্টারে মূলত আলোচনা করব, যখন আমাদের দ্রাবক সবসময় কি হবে বলতো, তরল। আমি বলবো পানিতে মিশাচ্ছ, বা অনেক সময় বলবো হচ্ছে পানিতে মিশাচ্ছ, এটাও বলবে না, মানে দ্রবণ তৈরি করা হলে, এর মানে তোমাকে বুঝতে হবে পানি ছাড়া এখানে কোনো দ্রাবকের কথা বলে নাই। কেমন, পানিকে বলা হয় সার্বজনীন দ্রাবক। এখানে আমরা সবসময় কি করবো বলতো, তরলে মিশাবো, কাকে, সলিডে। আরেকটা টাইপ আছে যেখানে আমরা তরলের মধ্যে মিশাবো কাকে, গ্যাসকে। তরলের মধ্যে মিশাবো বলতে দ্রবীভূত করব, তরলের মধ্যে দ্রবীভূত করব কাকে বলতো, গ্যাসকে। ঠিক আছে, তরলের ভিতর আমরা দ্রবীভূত করব কাকে, গ্যাসকে। গ্যাস তরলে দ্রবীভূত হবে, যেমন কোল্ড ড্রিঙ্কস। কেমন, কোল্ড ড্রিঙ্কস খুললে ভিতর থেকে কে বের হয়ে আসে, জিনের মতো করে গ্যাস বের হয়ে আসে। ঠিক আছে, জিনের মতো করে গ্যাস বের হয়ে আসে। এবার আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন পড়াচ্ছি, ক নাম্বার কোয়েশ্চেন আসবে, অনেক থিওরি পড়েছে, দ্রাব্যতা কি। কেমন, এখন তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসবে দ্রাব্যতা কি। তো দ্রাব্যতাকে বহুভাবে সংজ্ঞায়িত করা যায়। সবচেয়ে কমন যে সংজ্ঞাটা আমরা এতদিন ধরে লিখতে অভ্যস্ত, এই সংজ্ঞাটাই আমি তোমাদেরকে লিখাবো। ঠিক আছে, যে সংজ্ঞাটা সব স্যাররাও ইউজ টু, সব স্টুডেন্টও যেটাতে ইউজ টু, আমি ওই সংজ্ঞাটাই কিন্তু তোমাদের এখন লিখাবো। দেখো সংজ্ঞাটা কি, একটু সবাই লিখো তো। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবক, তরল হবে না, এখানে হবে কি বলতো, নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবক, যে পরিমাণ দ্রবীভূত হয়ে, দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। সম্পৃক্ত দ্রবণ মানে কি, স্যাচুরেটেড সলিউশন। সম্পৃক্ত দ্রবণ মানে কি, স্যাচুরেটেড স্যাচুরেটেড সলিউশন। হাজারি স্যারের বইয়ে এই টপিকে যাবা, ইংলিশ ভার্সন যারা আছো তোমরা এখানে যাবা। ঠিক আছে, আয়নিক যোগে আমরা মূলত কি পড়ছি, আয়নিক যোগে দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, আয়নিক যোগ পানিতে দ্রবীভূত হয়, পানিতে বিভিন্ন আয়নিক যোগের দ্রবণীয়তা বিভিন্ন পরিমাণে হয়। নির্দিষ্ট তাপমাত্রায় পানিতে বিভিন্ন আয়নিক যোগের দ্রবণীয়তা তুলনা করার জন্য দ্রাব্যতা বা সলিবিলিটি পথ ব্যবহৃত হয়। তাহলে একটু লিখো তো। আমি তোমাদের বলেছিলাম, তোমাদের দাওয়াত দিলে তুমি কম খাইছো হতে পারে, এটা দ্রাব্যতা হবে না। অর্থাৎ তোমাকে আমি পানি দিলাম, তুমি একটু করে চিনি মিশিয়ে ঝাঁকাইছো, মিশে গেছে, বলা যাবে এই যে দ্রাব্যতা, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হয়ে গেল না। এই পানি সর্বোচ্চ যে পরিমাণ সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করতে পারে, ওই পরিমাণ সোডিয়াম ক্লোরাইড যদি তুমি দ্রবীভূত করো, তখন এটাকে বলা হবে কি, দ্রাব্যতা। এর মানে ম্যাক্সিমাম যত দ্রবীভূত করতে পারছো। ঠিক আছে, আমি ধরো কি করলাম, প্রায় হতে পারে এই টেম্পারেচার 18 গ্রামের মতো দ্রবীভূত করলাম এই 500 ml এর মধ্যে, তখন এটা কি হয়ে গেল, বা 100, ভুল বলেছে, 100 গ্রাম, বা এটার মধ্যে ধরো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমরা দ্রবীভূত করেছি। ঠিক আছে, নির্দিষ্ট অ্যামাউন্ট আমরা ধরো দ্রবীভূত করেছি
5 18 কত 90, ঠিক আছে, ধরো 500 এর মধ্যে 90 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করেছে। এটা ধরো ম্যাক্সিমাম, এর বেশি দ্রবীভূত করতে গেলে পদক্ষেপ পড়বে, এর কম হলেও ওর পেটে আরও জায়গা আছে। তো ম্যাক্সিমাম সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত করা যায় তাকে বলা হচ্ছে কি, সেই পরিমাণকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তো সম্পৃক্ত কথাটা মানে কি, সম্পৃক্ত কথাটা মানে হচ্ছে ওই দ্রাবকে সর্বোচ্চ দ্রবীভূত আছে। তাহলে একটু লিখো, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। অথবা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারে তাকে ওই লবণের দ্রাব্যতা বলে। হয় তোমাকে বলতে হবে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারে, অথবা তোমাকে বলতে হবে যে পরিমাণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। ঠিক আছে, এই কথাটা থাকা লাগবে, অবশ্যই থাকা লাগবে নির্দিষ্ট তাপমাত্রায়। কারণ আমি তোমাকে বলেছি, তোমাকে ধরো আমি গরমকালে দাওয়াত দিলাম, কাচ্চি খাওয়ালে একরকম বিষয়, তোমার শীতকালে খাওয়ালে কি হবে আরেক রকম বিষয়। ঠিক আছে, আরেক রকম বিষয়। বিভিন্ন পদ্ধতিতে হাজারি স্যার বলেছে খুব সুন্দরভাবে দ্রাব্যতা প্রকাশ করা হয়, যেমন গ্রাম পার লিটার, মোল পার লিটার, মানে দ্রাব্যতাকে এমন না যে এক ভাগে প্রকাশ করছে, বিভিন্নভাবে প্রকাশ করছে। গ্রাম পার লিটার, মোল পার লিটার, গ্রাম পার কিলোগ্রাম, ঠিক আছে, গ্রাম পার গ্রাম, বিভিন্নভাবে প্রকাশ করছে। আচ্ছা, এবার আমি তোমাকে একটা বিষয় বলি। ধরো তোমাকে দাওয়াত দিলাম, তুমি যা খেতে পারো আজকে অত খেতে পারো নাই, ঠিক আছে, হুট করে দেখা হয়েছে তোমাকে খাওয়াতে নিয়ে গেছে, তুমি বললো যে আজকে তো বেশি খেতে পারছি না, এই যে একটু আগেই খেয়েছি, ঠিক আছে, এর তুমি তোমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি খেতে পারো নি। আবার ধরো তোমাকে দাওয়াত দিলাম, তুমি একদম রেডি হয়ে আসছো, যেহেতু দাওয়াত দিছি, কেমিস্ট্রিতে দাওয়াত পাইছো, মানে উড়াই একদম খেয়ে শেষ করে ফেলবা, ঠিক আছে, এর মানে সর্বোচ্চ পরিমাণে খাবা, ঠিক আছে, সর্বোচ্চ পরিমাণে খাবা, তোমার যা ক্যাপাসিটি আছে ওই পরিমাণ খাবা, তখন এটাকে আমরা বলছি কি দ্রাব্যতা। এবার বলো, তুমি যদি তোমার ক্যাপাসিটির চেয়ে কম খাও তখন এটাকে কি বলবা? বুঝো নাই? এই পানিতে লবণ ধরো আমি মিশাতে পারি 20 গ্রাম, আমি যদি 20 গ্রামই মিশাই এটাকে আমরা বলছি কি, 20 গ্রামই মিশাই এটাকে আমরা বলছি কি বলতো, দ্রাব্যতা। কিন্তু আমি যদি এখানে 10 গ্রাম মিশাই বা 5 গ্রাম মিশাই তখন এটাকে আমরা কি বলছি, দ্রাব্যতা বলতে পারছি? দ্রাব্যতা আমি বলেছি শব্দটা শুধুমাত্র কিসের জন্য, সম্পৃক্ত দ্রবণের জন্য, কেমন, সম্পৃক্ত দ্রবণের জন্য। কিন্তু আমরা যদি এর চেয়ে কম মিশাই তখন দ্রাব্যতা আর দ্রাব্যতা হবে না, তখন এটাকে দ্রাব্যতা বলা যাবে না। তুমি কম খাও বেশি খাও এগুলাকে বলবা হচ্ছে কি ঘনমাত্রা, কেমন, এই সময় বলবো হচ্ছে কি ঘনমাত্রা। কিন্তু তুমি যদি তোমার ক্যাপাসিটির সর্বোচ্চ পরিমাণেই খাও, ক্যাপাসিটি আর তোমার খাওয়া সর্বোচ্চ, এর মানে এই পানি যে পরিমাণ, এই দ্রাবক যে পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারে সর্বোচ্চ, ঠিক সেই পরিমাণ দ্রব দ্রবীভূত হলে তখন এটাকে আমরা বলছি কি দ্রাব্যতা। কম বা বেশি হলে এটা দ্রাব্যতা বলছি না। তো দেখো দ্রাব্যতা কি এটা আশা করি বুঝেছো। এবার দেখো দ্রাবক কি পরিমাণে আছে এটার উপর ভিত্তি করে আমরা দ্রবণকে বোত অবস্থার উপর ভিত্তি করে আগে দেখিয়েছিলাম, এর মানে কঠিন তরল নাকি বায়বীয়। তো এখন হচ্ছে দেখো দ্রাবকের পরিমাণ কেমন মিশিয়েছে এটার উপর ভিত্তি করে আমরা দ্রবণকে 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি সম্পৃক্ত দ্রবণ, আরেকটা হচ্ছে কি, বা প্রথমটা লিখি অসম্পৃক্ত দ্রবণ, এরপরেরটা লিখি কি সম্পৃক্ত দ্রবণ, আরেকটা লিখছি কি অতিপৃক্ত দ্রবণ। এটা ইংলিশটা কি অসম্পৃক্ত দ্রবণ, আনস্যাচুরেটেড সলিউশন, এটাকে বলা হয় স্যাচুরেটেড সলিউশন, এটাকে বলা হয় সুপার স্যাচুরেটেড সলিউশন, এর মানে কি, এর মানে ধরো তোমাকে একবার হয়েছিল কি বুয়েটে থাকার সময়, আমি হচ্ছে রেস্টুরেন্টের নাম ভুলে গেছি, সেভেন কিছু একটা, 7 দিয়ে কিছু একটা, বাংলা মোটরের দিকে রেস্টুরেন্ট, ওরা একটা প্রমোশনাল অফার দিয়েছিল, দুইজন মানে এই কুপনটা 1000 টাকা দিয়ে কিনলে পুরো বছর, দুইজনের বাফেট কিনলে একজন ফ্রি, ঠিক আছে, বাই ওয়ান গেট ওয়ান, আর বাই টু গেট টু। তো যাই হোক, আমরা 4জন রুমমেট মিলে আমি ওদেরকে খেতে নিয়ে গেছি, ঠিক আছে, খেতে নিয়ে গেছি। তো আমার এক রুমমেট খেতে খেতে ও মানে
খাওয়া শেষ করে মানে উড়াই ফেলছে। বুয়েটের ছেলেপেলে যখন যায়, বুয়েটের মানুষজনের জন্য মনে হয় বুয়েট বা ভার্সিটির যারা আছে সবার জন্য মনে হয় বুফে রেস্টুরেন্ট যারা আছে ওরা মনে হয় নতুন নিয়ম ঠিক করবে, ঠিক আছে? ওরা একদম ধরো মানে চিন্তা করছে উড়াই ফেলবে আরে খেয়ে। তো ও খেয়ে বলে যে মানুষ যে মারা যাবে এটা এই প্রথম বুঝছি, মানে ওর ধরো বোতাম টোতাম ফেটে এসে যাবে মতো মনে হয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে তুমি যতটুকু খেতে পারবে এর চেয়ে যদি কম খাও, তোমার ক্ষমতার চেয়ে কম খেয়েছো, এটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত। তুমি তোমার ক্ষমতার সমপরিমাণ খেয়েছো, ওটাকে বলা হচ্ছে সম্পৃক্ত। তুমি তোমার যা খাওয়ার ক্ষমতা আছে এর চেয়ে বেশি খেয়ে ফেলেছো, এটাকে বলা হচ্ছে কি বলতো অতিপৃক্ত, সুপার স্যাচুরেটেড। তুমি বলো এই পানিতে যত দ্রবীভূত থাকতে পারে কোনো কারণে যদি এর চেয়ে বেশি দ্রবীভূত হয়ে যায় এটাকে আমরা কি বলছি? সুপার স্যাচুরেটেড। সুপার স্যাচুরেটেড এই অবস্থা কি কোনো স্থায়ী অবস্থা? না, ঠিক আছে? এই স্টেটটা কি স্টেট বলো তো? আনস্টেবল স্টেট। এটা কিছুক্ষণ পরেই দেখবা অদক্ষেপ পড়া শুরু হবে। আনস্টেবল স্টেট, ঠিক আছে? এটা কি অস্থায়ী। এর মানে আমি ধরো তোমাদেরকে যে পরিমাণ বুঝাতে পারি, কেমন আমার ধরো একটা বোঝানোর ক্ষমতা আছে, তো কোনো ক্লাসে এসে আমি আমার ক্ষমতা সর্বোচ্চ দেখি ক্লাস ঠিক মতো হবে, আমার ক্ষমতা সর্বোচ্চ, হ্যাঁ অলোক। তো দেখো কোনো ক্লাসে এসে আমি আমার ক্ষমতা আমার যতটুকু বুঝাতে পারি সর্বোচ্চ বুঝালাম, মানে কোনো একদম আমার বেস্ট পারফরমেন্স দিলাম, একদম বেস্ট পারফরমেন্স দিলাম। এটাকে বলা হবে কি বলতো? সম্পৃক্ত দ্রবণ। আমি কোন অবস্থায় আছি? সম্পৃক্ত অবস্থায় আছি। কোনো ক্লাস আজকে খুব টায়ার্ড, কোনো রকমের ক্লাসটা নিতে হবে, কেমন অফলাইনে অনেক প্রেশার আছে, অনলাইনে প্রেশার, মানে কোনো রকমের মানে কাজগুলো করছি, ঠিক আছে? মুড নেই, তখন এটাকে বলবো কি? অসম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ আমি যে পরিমাণ পড়াতে পারি, আমার যে বোঝানোর ক্ষমতা আছে আমি এর চেয়ে কম বুঝিয়েছি, তো এটাকে বলছে অসম্পৃক্ত। কোনোদিন আমার উপর ধরো কি বুধবর করছে, জিনবর করছে, বিষয় বুঝতে পারছো? মানে কি বলে না মাঝে মধ্যে ধরো অতিমানবীয় ইনিংস খেলে না, ঠিক সেম আমি ধরো কি করে ফেললাম, আমি যা বুঝে ইচ্ছে আরো ধরো মানে ভালো বুঝিয়ে ফেললাম। এটা কি বলতো? সুপার স্যাচুরেটেড। কিন্তু এটা কি স্থায়ী অবস্থা না? ওইটা কিন্তু স্থায়ী অবস্থা না, এটা একদিন হচ্ছে 10 দিন হচ্ছে না, বিষয় বুঝতে পারছো? এটা হচ্ছে কি স্থায়ী অবস্থা না, এটা হচ্ছে আনস্টেবল স্টেট। তো আপাতত এটা বুঝিয়ে রাখলাম আসলে এটা কেন হয়, কিভাবে হচ্ছে, এগুলো নিয়ে তোমাদের এখানে কথাবার্তা নেই, কোনো একদিন হয়তো দরকার হলে বলবো, ঠিক আছে? অসম্পৃক্ত, সম্পৃক্ত আর হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত, সম্পৃক্ত, অতিপৃক্ত, ঠিক আছে? এবার দেখো দ্রাব্যতা। দ্রাব্যতাকে আমরা একটা ভাগে প্রকাশ করছি, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে দেখো দ্রাব্যতা সমান, আমি লিখছি, আমরা একটা সূত্র লিখছি, দ্রাব্যতা সমান দ্রবের ভর ডিভাইড দ্রাব্যতাকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়, এটা আমরা একটা ভাগে প্রকাশ করছি, এটাকে বলা হয় গ্রাম পার 100 গ্রাম অফ পানি, ঠিক আছে? গ্রাম পার 100 গ্রাম আমরা পড়ছি, দ্রবের ভর ডিভাইড দ্রাবকের ভর ইন্টু 100। তো দ্রাব্যতাকে আমরা কি দিয়ে লিখি? এস দিয়ে লিখি, ঠিক আছে? দ্রাব্যতাকে আমরা এস দিয়ে লিখি, তাহলে এস সমান আমি লিখলাম স্মল এম বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100, ঠিক আছে? দ্রাব্যতাকে আমরা লিখলাম স্মল এম ডিভাইড ক্যাপিটাল এম মানে স্মল এম ইন্টু 100। বুঝি নেই, কিছু বুঝি নেই, সমস্যা নেই, ঠিক আছে? দেখো ঠিক আছে, ধরো এখানে হচ্ছে আমি দ্রব মিশিয়েছি, পানি ছিল, এখানে আমি দ্রব মিশিয়েছি, দ্রব কত মিশিয়েছি? এম গ্রাম, ঠিক আছে? দ্রব মিশিয়েছি এম গ্রাম, পুরাটার ওয়েট পেলাম হচ্ছে, দ্রব পেলাম হচ্ছে এম গ্রাম, পুরা দ্রবণ পেয়েছি কত? এটা মিশানোর পর আমি ওজন করেছি ক্যাপিটাল এম গ্রাম, ঠিক আছে? দ্রবণ হচ্ছে এত, তাহলে তোমরা বলো দ্রাবক কত? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম। এখন তুমি বলতে পারো ভাই দ্রাবক কেন ধরেননি আগে, এটাকে এত হচ্ছেন, এটাকে দ্রাবক ধরতেন। এর কারণ হচ্ছে পরীক্ষার হলে তোমাকে দেয়া থাকে হচ্ছে দ্রবণ, মানে বুঝছো অ্যামাউন্টটা দেয়া থাকে কিসের? দ্রবণে, সেই জন্য দ্রবণকে কি ধরে নিয়েছে? ক্যাপিটাল এম। তাহলে দ্রাবক কি হবে বুঝছো? মানে ধরো তোমার দ্রব আছে কত গ্রাম? এম গ্রাম, দ্রবণ আছে কত গ্রাম? ক্যাপিটাল, তাহলে দ্রাবক কত? দ্রবণ থেকে যদি দ্রব বিয়োগ দাও তাহলে তুমি কি পেয়ে যাবে? দ্রাবক পেয়ে যাবে, ঠিক আছে? দ্রাবক পেয়ে যাবে। তো এই সূত্র কই থেকে আসছে একটু দেখো, এই সূত্র কই থেকে আসছে একটু দেখো, এখনই হয়ে যাবে। ধরো আমি বলছি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম দ্রাবকে
দ্রব থাকতে পারে সর্বোচ্চ। এটা হচ্ছে কিসের জন্য? দ্রাব্যতা জিনিসটা হচ্ছে ফর স্যাচুরেটেড সলিউশন, ফর সলিউশন, এর মানে সর্বোচ্চ দ্রব থাকতে পারে। ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম দ্রাবকে সর্বোচ্চ সর্বোচ্চ দ্রব থাকে এম গ্রাম। সুতরাং 1 গ্রাম দ্রাবকে, বুঝতে পারছো, 1 গ্রাম দ্রাবকে দ্রব থাকে কতটুক? স্মল এম ডিভাইড ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম। সুতরাং 100 গ্রাম দ্রাবকে দ্রব থাকে কতটুক? ঠিক আছে, এর মানে 100 গ্রাম দ্রাবকে যে দ্রব থাকছে এটাকে আমরা কি বলছি? দ্রাব্যতা। এটাকে আমরা কি দিয়ে লিখি? এটাকে আমরা লিখছি S ইকুয়াল স্মল এম ডিভাইড ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100। সূত্রটা একটু মুখে বলো তো আমার সাথে সাথে। দ্রাব্যতা S সমান স্মল এম ডিভাইড ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100। দ্রাব্যতা সমান একটু বলো তো, S সমান স্মল এম ডিভাইড ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু কত? 100। এম এ দ্রবের ভর ডিভাইড দ্রাবকের ভর ইন্টু 100। স্মল এম কি? দ্রবের ভর। ক্যাপিটাল এম কি? দ্রবণের ভর। স্মল এম কি? দ্রবের ভর। ক্যাপিটাল এম কি? স্মল এম কি? দ্রবের ভর। ক্যাপিটাল এম কি? দ্রবণের ভর। ক্যাপিটাল এম মাইনাস স্মল এম করলে এই পুরাটা কি? দ্রাবকের ভর। ঠিক আছে, 100 গ্রামে যে পরিমাণ দ্রব আছে, অর্থাৎ 100 গ্রাম পানি, আমার এখানে তো পানির পরিমাণ 500 ml আছে, মানে আমি ধরে নিই 500 গ্রাম আছে। কেমন? তো 100 গ্রাম নিলে বা 100 ml নিলে যে পরিমাণ দ্রবকে সর্বোচ্চ দ্রবীভূত করতে পারতো, এটাকে আমরা বলছি কি? দ্রাব্যতা। কেমন? এটাকে আমরা বলছি কি বলতো? দ্রাব্যতা। ঠিক আছে, তাহলে তোমাকে আমি যদি জিজ্ঞেস করি এখানে একক কি, এখানে একক কি, তাই না? এটা তো আমরা টাইপ 1 ম্যাথ করবো। এখানে একক কি? একক কি? ঠিক আছে, এখানে দেখো তো, এখানে এর একক কি? গ্রামে। এই পুরাটার একক কি? গ্রামে। গ্রাম গ্রাম কাটা গেলে কি হবে? একক নেই। অথবা এটাকে লেখা হয় কেমনে? অথবা এটাকে লেখা হয় কেমনে? ঠিক আছে, অথবা এটাকে লেখা হয় কেমনে? গ্রাম পার 100 গ্রাম পানি, 100 গ্রাম অফ ওয়াটার, 100 গ্রাম অফ ওয়াটার। অথবা এটাকে লেখা হয় কি? একক নেই, অথবা লেখা হয় গ্রাম 100 গ্রাম। বুঝো নাই? বুঝো নাই? কেমন একটু কঠিন হয়ে গেল, বুঝো নাই? দেখো, গ্রাম গ্রাম কাটা যায়, তাহলে একক আছে? নাই। আবার হচ্ছে আমরা এটাকে কি লিখতে পারি? গ্রাম পার 100 গ্রাম অফ ওয়াটার, এর মানে 100 গ্রাম পানি যতটুকু দ্রবকে দ্রবীভূত করতে পারছে, আমরা এটা লিখছি। আমি যদি পানি 500 না নিয়ে 100 গ্রাম নিয়ে, 100 গ্রাম যে পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারছে, আমি এটা লিখছি। সেই জন্য এত গ্রাম পার 100 গ্রাম অফ ওয়াটার। দেখো এখানেও কাটাকাটি গিয়ে আসলে কি? কোনো একক নেই। ঠিক আছে, এখানেও কাটাকাটি গিয়ে কোনো কি আসলে গ্রাম গ্রাম কাটা যাচ্ছে না, একক নেই। কিন্তু এটাকে এভাবেও লিখে, গ্রাম পার 100 গ্রাম অফ ওয়াটার। একক নেই, অথবা কিভাবে লিখে বলো তো? গ্রাম পার 100 গ্রাম অফ ওয়াটার। বুঝি নেই? বুঝি নেই? ওকে, আমরা বুঝি। এরপর আমি বলি শুধু দ্রাব্যতা। হাজারি স্যার একটা লাইন বলেছে, দ্রাব্যতাকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়। দ্রাব্যতার এইভাবে যখন আমরা প্রকাশ করছি তখন একক নেই, বা একক হচ্ছে কি? গ্রাম পার। দ্রাব্যতার একক নিয়ে একটু বলি। একক, একক হচ্ছে একক নেই, বা এখানে অনেকে ভুল করে ফেলে, বা কি? গ্রাম পার 100 গ্রাম অফ ওয়াটার, এটা একটা ইয়ে। অথবা ওকে আমরা প্রকাশ করতে পারি গ্রাম পার লিটারে, অথবা ওকে আমরা প্রকাশ করতে পারি গ্রাম মোল পার লিটারে, মোল পার লিটারে। অথবা ওকে আমরা প্রকাশ করতে পারি পার্সেন্ট W/W তে, পার্সেন্ট W/V, পার্সেন্ট W/V। এর মানে মজার বিষয় বলি, দ্রাব্যতা মানে হচ্ছে ঘনমাত্রা, কিন্তু কোন ঘনমাত্রা? সর্বোচ্চ যে ঘনমাত্রায় ও দ্রবীভূত থাকতে পারে। তাহলে ঘনমাত্রা আমরা যখন পড়বো তখন দেখবো ঘনমাত্রাকে আমরা W/W, W/V, ppm, ppb, ppt, গ্রাম পার মোল, গ্রাম পার লিটার, গ্রাম মানে মোল পার লিটার, ঠিক আছে, যা খুশি তাতে প্রকাশ করতে পারছি। মানে অনেকগুলো ইয়ে আছে, মোলারিটি, মোলারিটি। তো সমস্যা কি? দ্রাব্যতাকেও তো আমি এভাবে প্রকাশ করতে পারছি। তবে দেখবা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, বহুল ব্যবহৃত একক আমাদের পরীক্ষায় ম্যাথ আসে মূলত এই দুইটাই, যেটা হচ্ছে একক নেই
পার 100 গ্রাম অফ ওয়াটার। আর এটা আমরা কি করি বলতো, সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে মোল পার লিটার। কেমন, দ্রাব্যতার কি হবে বলতো, একক নেই বা গ্রাম পার 100 গ্রাম অফ ওয়াটার। আর এটা হচ্ছে কি বলতো, মোল পার লিটার। এর মানে প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে। আমি একটু হাজারি স্যারের বইয়ে যাই, দেখো বলেছে বিভিন্ন পদ্ধতিতে দ্রাব্যতা প্রকাশ করা হয়, গ্রাম পার লিটার, মোল পার লিটার, গ্রাম পার কিলোগ্রাম, গ্রাম পার গ্রাম। ঠিক আছে, যেমন গ্রাম পার লিটারে যখন প্রকাশ করছে, আমরা এখন কিন্তু গ্রাম পার লিটারে প্রকাশ করিনি, অথবা মোল পার লিটারে যখন প্রকাশ করছে, এর মানে দ্রব কত গ্রাম এটা, আর দ্রবণ কত লিটার এটা। যখন মোলে প্রকাশ করছে তখন দ্রব কত মোল এটা, ঠিক আছে, আর নিচে দ্রবণ কত লিটার এটা, তাহলে মোল পার লিটার। আর আমরা এখন যেটা প্রকাশ করেছি এটা কিসে বলতো, গ্রাম পার গ্রাম এককে। এখন আমরা যেটা প্রকাশ করেছি এটা কিসে বলতো, একটু দেখো, বলছে দেখো 100 গ্রাম দ্রাবকে দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে ব্যবহৃত দ্রবের পরিমাণের দ্রাব্যতা। এরূপ এককের পরিবর্তে বর্তমানে কি করা হয়, মোল পার লিটার একক অধিক ব্যবহৃত হয়। দ্রাব্যতার গুণফল আমরা যখন করব তখন দেখবো ম্যাক্সিমাম এককই মোল পার লিটার। ওইখানে নির্ধারণ করে দিয়েছে কেমিস্টরা, কেএসপি থেকে যখন একক আসবে তখন মোল পার লিটারই হবে এটা। আবার বুঝতে পারছো, বুঝতে পারছো? ঠিক আছে, এরপরে এই পেজটা আমরা পড়বো, আগে আমরা এই জিনিসটা একটু মাথায় নিই। তাহলে দ্রাব্যতার একক কি, এই কনফিউশনটা গেছে, দ্রাব্যতার একক নেই, অথবা গ্রাম পার 100 গ্রাম অফ ওয়াটার, গ্রাম পার লিটার, মোল পার লিটার, এত এত। ওকে, এবার আমি একটা খ নম্বরের কোয়েশ্চেন পড়াই, কারণ আমি বুঝানোতে বেশি টাইম দিয়ে দিয়েছি। একটু দেখো খ নম্বরের একটা কোয়েশ্চেন পড়াই। যেমন তোমাকে আগে বলি, তোমাকে আগে এই জিনিসটা বলি, ধরো সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা দেয়া আছে, দ্রাব্যতা দেয়া আছে 36। এটাকে আমি আর কিভাবে লিখতে পারি এটা বলো? দ্রাব্যতা যে 36 দেওয়া আছে, এটাকে আমি আর কিভাবে লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি দ্রাব্যতা 36ও তোমাকে দিতে পারে, বা বলতে পারে হচ্ছে 36 গ্রাম পার 100 গ্রাম অফ ওয়াটার, মানে পার 100 গ্রাম পানি। বাংলায় লিখতে পারে পার 100 গ্রাম পানি। এটা লিখেও যে কথা, এটা লিখেও একই কথা। ঠিক আছে, কোনো সমস্যা আছে? এখন বলবো হচ্ছে দ্রাব্যতা এত বলতে কি বুঝায়, বলতে কি বুঝায় খ নাম্বারের কোয়েশ্চেনে। কেমন, কিসে দিবে বলতো, 2 নাম্বার খ নাম্বারের কোয়েশ্চেনে, এটা বা এটা। তাহলে তোমার উত্তর কি? উত্তর হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায়। এটা থেকে আমরা বুঝি হচ্ছে 100 গ্রাম পানি খেতে পারবে ম্যাক্সিমাম কত, 36 গ্রাম লবণ। এটা থেকে আমরা বুঝি হচ্ছে 100 গ্রাম পানি খেতে পারবে ম্যাক্সিমাম কত বলতো, 36 গ্রাম লবণ। কোনো কোনো ক্ষেত্রে দেখবে 100 গ্রাম পানি হচ্ছে বেশি গ্রাম লবণকেও খেতে পারে। 100 গ্রাম পানি তো 109 গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে খেয়ে ফেলছে, এটাও হতে পারে। এটা তখন অবাস্তব বাবার কিছু নেই, কেমন, এটাও হতে পারে। তো একটু দেখো তো, বলছে কি নির্দিষ্ট তাপমাত্রা, এটা বলতে কি বুঝায়, এটা আসলে উত্তর দিবে কি, নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে সম্পৃক্ত করতে 36 গ্রাম দ্রব প্রয়োজন। অথবা নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে, বলছে 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে, এখানে দ্রাবককে পানি, 100 গ্রাম পানি সর্বোচ্চ 36 গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারে। পানিকে সম্পৃক্ত করতে, সম্পৃক্ত করা মানে হচ্ছে সর্বোচ্চ, পানিকে সম্পৃক্ত করতে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। 2 কথা একদম লাইন, টু দা পয়েন্ট। ইকুয়েশন আসলে একদম কথা টু দা পয়েন্ট। নির্দিষ্ট তাপমাত্রায় মিস গেলে 1 নাম্বার কেটে দিবে। আর এটা বুঝতে হবে 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে, বা 100 গ্রাম পানি সর্বোচ্চ 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করতে পারে, বা 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। বুঝছো, বুঝছো? ঠিক আছে, বুঝলে জানাবা কমেন্টে তোমরা বুঝছো কিনা এটা। ঠিক আছে, তোমরা কথাবার্তা বুঝছো কিনা। এটার ম্যাথ একদম সহজ, এটার ম্যাথ একদম সহজ। ঠিক আছে, এটা ম্যাথ একদম সহজ। তো আমরা একটা ম্যাথ করি, একটু দেখো। এই ম্যাথটা আসছে রুয়েট 17-18। আমাদের কি 1 ঘন্টা হয়েছে কিনা আমি একটু চেক করে আসি। তো আমরা একটা ম্যাথ করি, একটু দেখো। এই ম্যাথটা আসছে, এই তো বরাবর 1 ঘন্টা হচ্ছে আর কি। ঠিক আছে, একটু দেখো। 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এটা 10 নাম্বার দিয়ে এসেছিল রুয়েট 17-18। 40 ডিগ্রি সেন্টিগ্রেড কোনো দ্রব্যের দ্রাব্যতা কত দেয়া আছে, 80 এস দেয়া আছে। কেমন, বলছে এই তাপমাত্রায় 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে।
কি করতে, 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে। এর মানে কি দেয়া আছে, দ্রবণের ভর ক্যাপিটাল এম 1 কেজি, 1 কেজি না রেখে আমরা কিসে নিয়ে যাব বলতো, 1000 গ্রাম তৈরি করতে কত গ্রাম দ্রব ও দ্রাবক লাগবে। এটা হচ্ছে আমাদের টাইপ 1। এখানে আমাদের সূত্র হচ্ছে কি, S ইকুয়াল এই সূত্র দিয়ে আমাদের প্রথম দুইটা টাইপ, ঠিক আছে, প্রথম দুইটা টাইপ S ইকুয়াল স্মল m ডিভাইড ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু কত 100। এর মধ্যে স্মল m কি, এর মধ্যে স্মল m কি সবাই বলে ফেলো, আমি তোমাদের সুবিধার জন্য আবার লিখছি। স্মল m হচ্ছে দ্রবের ভর, ক্যাপিটাল M মানে কি দ্রাবকের ভর, দ্রবণের ভর, মাস অফ সলিউশন দ্রবণের ভর। তাহলে ক্যাপিটাল M মাইনাস স্মল m করলে কি দাঁড়ায়, দ্রাবকের ভর। S হচ্ছে কি দ্রাব্যতা। ওর একক কি করবা, ওর একক হয় দিবা না, একক হয় দিবে না, না হয় বা কি হবে বলতো, গ্রাম পার 100 গ্রাম অফ ওয়াটার, গ্রাম পার 100 গ্রাম অফ ওয়াটার। ঠিক আছে, তাহলে এবার দেখো তো এখানে কি দ্রাব্যতার একক দিয়েছে, দেয়নি, বাইটা দিতে পারতো 80 ডিভাইড কি 100 গ্রাম অফ ওয়াটার। তাহলে এবার দেখো এখানে কি বলেছে, কত গ্রাম দ্রব্য এবং দ্রাবক লাগবে। এখানে স্মল m বের করতে বলছে, ক্যাপিটাল M মাইনাস স্মল m বের করতে বলছে। তাহলে আমি লিখে ফেলি S ইকুয়াল কি দাঁড়াবে, দ্রাব্যতা S ইকুয়াল স্মল m ঠিক আছে, এটার মান কত 80। ঠিক আছে, এটা কত দেয়া আছে 1000। আমার এই সমীকরণে আননোন কয়টা বলো তো, একটা, দুইটা, তিনটা, স্মল m ক্যাপিটাল M আর S। এর মধ্যে যে কোনো দুইটা দেয়া থাকলে আরেকটা তুমি পেয়ে যাবা, এটা দেয়া থাকলে তুমি কি পেয়ে যাবে, এটা পেয়ে যাবা, এটা দেয়া থাকলে তুমি এটা পেয়ে যাবা, তাই না। তোমাকে যে কোনো সময় কি দেয়া থাকবে বলো তো, দুইটার মান দেয়া থাকবে, আরেকটা বের করা লাগবে। তাহলে 80 গুণ 1000 কত হয়, 80,000। এখানে হয় কি 80 m, এটা কি হয়ে যাবে 100 m। তো কত এসছে দেখছো, একটা ম্যাথ করার পর তোমার কনফিডেন্স এসে যাবে, 1 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেছি, দ্রব পেয়ে গেছি। সুতরাং দ্রাবক ছিল কত 1000 গ্রাম, 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে এখান থেকে 444.45 মাইনাস করে দিলে কত হয়, 555.55 গ্রাম। বোর্ড পরীক্ষায় অ্যান্সার আলাদাভাবে লিখবা, যেটা আগে দেয় ওইটা আগে লিখবা, আর না হয় মেনশন করে দিবা দ্রব 444.45 গ্রাম, দ্রাবক ঠিক আছে। তোমাদেরকে আমি কিন্তু দ্রাব্যতার হুট করে ম্যাথে ঢুকে গেলে তোমার পড়তে ভালো লাগতো, কিন্তু থিওরিগুলো না জেনে গেলে দেখতে অনেকগুলো গ্যাপ থেকে যেত তোমার, দেখবা মানে আলটিমেট অনেক জায়গায় তোমার কি কনফিডেন্স, মানে ছোট ছোট জায়গায় দেখবা তুমি ভালো বুঝছো না, এখন কিন্তু খুব ভালো বুঝবা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ছোট একটা থিওরি আলোচনা করবো, এই ম্যাথটা একটু সবাই করে নাও, এরপর আমি পরের ম্যাথে যাচ্ছি। এই টাইপের ম্যাথগুলো সব কি ছোট ছোট ম্যাথ, মাঝে মধ্যে থিওরিতে দিয়ে দেয়, ঠিক আছে, গ নাম্বার কোয়েশ্চেনে দিয়ে দেয়, আর বাকি সময় কিসে আসে বলতো, এমসিকিউতে আসে। এটা মূলত আসে হচ্ছে কিছু সময় এই টাইপের ম্যাথ টাইপ 1, এটা কিছু সময় আসে, ম্যাক্সিমাম সময় আসে হচ্ছে এমসিকিউতে, মাঝে মধ্যে দিয়ে দেয় গ নাম্বারের কোয়েশ্চেনে। দ্রব্যের দ্রাব্যতা 80 বলতে কি বুঝো, বুঝাই হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে এই দ্রব্যটা প্রয়োজন হচ্ছে কত 80 গ্রাম, এই দ্রব্যটা প্রয়োজন কতটুক 80 গ্রাম, এটা বুঝে। হয়েছে মনে হয়। আরেকটা ম্যাথ আমরা করে দেখি কেমন, আরেকটা ম্যাথ করে দেখি। দেখো এই ম্যাথটা অসংখ্যবার এমসিকিউতে আসছে, এটা মেনি টাইমস, এমএমটি
অসংখ্যবার এমসিকিউতে আসছে। বলছে 25-35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, কেন? একটা নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে ফিক্স, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়তেও পারে, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমতেও পারে। এটা থিওরি আমরা নেক্সট ক্লাসে শুরুতে দেখব। ঠিক আছে, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়তেও পারে, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমতেও পারে। বলছে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে, কেমন দ্রবণ? স্যাচুরেটেড দ্রবণ, কারণ দ্রাব্যতা কার জন্য? সম্পৃক্ত দ্রবণের জন্য। তাহলে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ, তাহলে এটা কি দেয়া আছে? দ্রবণের ভর। ঠিক আছে, এটা কি দেয়া আছে? সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ, এটা কত? 20 গ্রাম। বলছে এই দ্রবণটাকে বাষ্পীভূত করে 5.296 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেল। বুঝো নাই? তোমরা ছোটবেলায় বিজ্ঞান বইয়ে এরকম একটা করেছো কিনা? ধরো পানিকে ধীরে ধীরে তাপ দিতে থাকলে, ধরো পানির মধ্যে কি ছিল? লবণ ছিল। পানিকে ধীরে ধীরে তাপ দিতে থাকলে কি হয়? ধরো এটাকে হিট করছো, কেমন? এটাকে হিট করছো, তাহলে কি হয়? পানিটা বাষ্পীভূত হয়ে যায়। তাহলে কি হয় বলো তো? পানিটা বাষ্পীভূত হয়ে যায়। তাহলে পড়ে থাকে কে? সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে পরে থাকে কে বলতো? সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে পড়ে থাকে কে? সোডিয়াম ক্লোরাইড। এর মানে কি পাওয়া যায়? দ্রব। তোমরা ওই যে বাংলাদেশে মহেশখালী বা চকরিয়া, তোমরা কখনো গেছো? কমেন্টে জানাইও তোমরা গেছো কিনা। ওইখানে দেখবা হচ্ছে মাঝে মধ্যে লবণের ক্ষেত আছে। ঠিক আছে, ওইখানে দেখবা হচ্ছে জোয়ারের যে পানিটা আসে ওইটা জমা হয়, মানে ভারী অংশটা জমা হয়। দেখবো ওরা একটা মানে প্রসেস আছে, আমি এমনি সহজে বলছি আর কি। যাই হোক, ওখানে জমা হয়, এটা ধরো ধীরে ধীরে ওই পানিটা কি হয়ে যায়? বাষ্পীভূত হয়ে যায়। বাষ্পীভূত হয়ে গেলে নিচে কি পড়ে থাকে? দ্রবণ পড়ে থাকে। তো বলছে এই দ্রবণকে বাষ্পীভূত করে, বাষ্পীভূত করলে কি হয়ে যায়? দ্রাবক উড়ে যাবে। তাহলে পড়ে থাকবে কে? দ্রব। তাহলে এই জিনিসটা কিসের ভর? এত গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড। শুষ্ক মানে এর ভিতরে আর কোনো পানি নেই। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। এটা কিসের ভর? দ্রবের ভর। তোমাকে বের করতে বলেছে দ্রাব্যতা। তো এটা আমাদের জন্য কোনো বিষয় নেই। দ্রাব্যতা এস সমান আমরা কি জানি? এর সমান আমরা কি জানি? দেখি বলতো, দ্রাব্যতা আর ঘনমাত্রার মধ্যে পার্থক্য কি? ঘনমাত্রা মানে যে পরিমাণই দাও। পানিতে তুমি 1 ফোঁটা মিশাইছো, ও থাকতে পারে 20 গ্রাম। 1 গ্রাম দিলেও এটাও কি ঘনমাত্রা, 10 গ্রাম দিলে এটাও ঘনমাত্রা, 20 গ্রাম দিলেও এটা ঘনমাত্রা, 21, 22, 23 গ্রাম দিলে এটা ঘনমাত্রা। যেই অ্যামাউন্টই মিশাও না কেন, তুমি আজকে কম খাইছো, এটাও ঘনমাত্রা। তুমি যা খেতে পারো এটাও ঘনমাত্রা। বেশি খেয়ে ফেলছো, এটাও কি? ঘনমাত্রা। কিন্তু যখন তুমি তোমার সর্বোচ্চ মাত্রায় খাবা, ওই ঘনমাত্রাটাকে বলা হয় কি? দ্রাব্যতা। মানে সর্বোচ্চ যত, ওই লিমিটটাই যদি খাও, তখন এটাকে বলা হচ্ছে দ্রাব্যতা। তো এখানে দেখো, এটা এমসিকিউতে আসে। সোডিয়াম ক্লোরাইডের এমসিকিউ আসলে ম্যাক্সিমাম সময় তোমাদের একটা চোরা বুদ্ধি দিয়ে দিই। ম্যাক্সিমাম সময় অ্যান্সার দেখবে হচ্ছে 36 বা 36-এর কাছাকাছি। ঠিক আছে, 36 বা 36-এর কাছাকাছি, 35, 36, 37, 38, 39 এরকম। এর মানে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিয়ে দিল কত? তুমি অ্যান্সার দিবা কত বলো তো? 36। তাহলে এবার দেখো তো দ্রবের ভর কত? 5.296। এখানে কত? 20 মাইনাস 5.6 ইন্টু 100। তাহলে এটা কত আসছে? 36.017 একক। কি হবে? হবে না। আবার চাইলে আমরা কি দিতে পারি? এত গ্রাম। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? অ্যান্সার হচ্ছে 36.017। নিজ দায়িত্বে এটা লেখার দরকার নেই, বাট আমি দেখাচ্ছি এটাকে বিকল্প কেমনে লিখতে পারি। 36.017 গ্রাম পার 100 গ্রাম পানি। ঠিক আছে, এটাকে এভাবেও লেখা যায়। আমি জাস্ট তোমার চোখের সাথে এটাকে পরিচিত করাচ্ছি এই এককটা, কারণ হুট করে পরীক্ষা দিয়ে দিলে না হয় ভয় পাবা। 36 দেওয়ার কথা, 36.017 মানে দেওয়া যে কথা, এত গ্রাম পার 100 গ্রাম পানি দেওয়া একই কথা। ঠিক আছে, আশা করি বুঝছো, তাই না? এরপর আরেকটা ম্যাথ করি। করব করব একটা ম্যাথ করব, করে ফেলি নাকি? করে ফেলি। ওকে, দেখো এই ম্যাথটা আসে, এই ম্যাথটাও এমএমটি, অসংখ্যবার এমসিকিউতে আসছে। এই ম্যাথে তোমার দৃষ্টি যাবে হচ্ছে কোন জায়গায়? এটাও এমএমটি। ঠিক আছে, তোমাদের যে ম্যাথগুলো করাচ্ছে এগুলো আরে আসে এখানে ম্যাথ সহজ। এস ইকুয়াল স্মল এম বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এর ভিতরে একটু দুষ্টামি করে। একটা নির্দিষ্ট তাপমাত্রা দিয়ে দিয়েছে, একটা নির্দিষ্ট তাপমাত্রা কেন দিয়েছে তোমরা কোয়েশ্চেনটা লিখে রাখবে। আগে পজ দিয়ে কোয়েশ্চেনটা লিখো বা একবার দেখো মনোযোগ দিয়ে কি কি ডেটা আছে। দেখো, একটা নির্দিষ্ট তাপমাত্রা দেওয়া আছে, এখানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে কি? ফিক্সড। ঠিক আছে, দ্রাব্যতা হচ্ছে ফিক্সড।
বলছে 50 ml দ্রবণে 50 ml দ্রবণে এত গ্রাম দ্রবীভূত আছে। কেমন, এটা কিসে আসে? এমসিকিউতে আসে। এত গ্রাম দ্রবীভূত আছে। এই তাপমাত্রায় দ্রবের দ্রাব্যতা নির্ণয় করো। এই তাপমাত্রায় দ্রবের দ্রাব্যতা নির্ণয় করো। তাহলে এবার আসো, দ্রাব্যতা সমান আমরা কি জানি আসবে এমসিকিউতে, দ্রাব্যতা এস সমান স্মল এম বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100। পাশে একবার মুখে বলো তো, দ্রাব্যতা এস সমান কি? স্মল এম ডিভাইড ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু কত? 100। স্মল এম ডিভাইড ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100। এখানে দেখো দ্রবের এত গ্রাম দ্রবীভূত আছে, ঠিক আছে? দ্রবের এত গ্রাম দ্রবীভূত আছে, মানে ছোট এম তোমাকে দেয়া আছে, তোমাকে দ্রাব্যতা বের করতে বলছে, মানে মাস্ট তোমার কি লাগবে? বড় এম লাগবে। ছোট এম তোমাকে দেয়া আছে কত? 12.5। এটা কত? 12.5। এর মানে অবশ্যই এই বড় এম এর মান তোমাকে দেয়া আছে। কিন্তু আমি দেখলাম হাই 50 ml দ্রবণ বলছে, দ্রবণের আয়তন দেয়া আছে কিন্তু দ্রবণের ভর তো দেয়া নাই। দ্রবণের আয়তন দেয়া আছে, দ্রবণের ভর তো দেয়া নাই। তোমাকে আমি চুরিবিদ্যা শিখে দিই আগে, ঠিক আছে? যদি দেয় হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে? এখানে দেয় হচ্ছে কি বলতো? আয়তন, ঠিক আছে? তাহলে তোমার কাজ হচ্ছে ক্যাপিটাল এম কেমনে বাইর করবা, এটার সাথে আপেক্ষিক গুরুত্ব গুণ করে দিবা। আপেক্ষিক গুরুত্ব গুণ আপেক্ষিক গুরুত্ব গুণ আপেক্ষিক গুরুত্ব কি করবা? গুণ করবা। আপেক্ষিক গুরুত্ব কি করবা? গুণ করবা। আপেক্ষিক গুরুত্ব কি করবা? গুণ করবা। তাহলে তুমি কি পেয়ে যাবা? ভর পেয়ে যাবা। তাহলে কত? 62.5 আসে নাকি? তাহলে 62 পয়েন্ট, মানে তোমাকে দেয়া আছে কি? ওর আয়তন। আগে চুরিবিদ্যা শিখে এরপর বলছি এটা কেন এরকম করবা। তাহলে এটা কত আসবে? 62.5 গ্রাম। এমসিকিউ আগে অত বুঝাবুঝি বাদ। তাহলে এটা আগে হচ্ছে অ্যান্সার বাইর করার চেষ্টা করি। 12.5 ডিভাইড 3.5। হাজারি স্যারের বইও আছে, এমএত ঘোষ স্যারের বইও আছে, এটা টেস্ট পেপারেও পাবা, কারণ সব জায়গায় এটা অলরেডি এসে গেছে। তাহলে এখানে দ্রাব্যতা কত? 25। তো সোডিয়াম ক্লোরাইড তো বলে না, এটা এমনি কোন একটা লবণ বলেছে 25, ঠিক আছে? তো অ্যান্সার কত? 25। এবার দেখো, এটুক হয়েছে সবার, এটুক আগে লিখে নাও। তাহলে কি করবা? দ্রবণের ভর তোমার লাগবে, কিন্তু দ্রবণের ভর তোমাকে দেয়া নেই। তোমাকে বলেছে দ্রবণ আয়তন হচ্ছে এত, ঠিক আছে? তো এটা বের করার জন্য তোমাকে আরেকটা জিনিস দিচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব দিয়ে কি করে দিবা? আয়তনকে গুণ করে দিলে কি পেয়ে যাবা? ভর পেয়ে যাবা। এবার আমি বলছি কেন। যখনই তোমাকে দিবে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, আমি বলছি এসএসসিতে পড়েছো, এরপর আমি ডিটেইল বলছি, ঠিক আছে? ডিটেইল বলছি, একটু শুনো। আপেক্ষিক গুরুত্ব টার্মটা কি? যখনই তোমাকে বলবে হচ্ছে অমুকের আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে স্পেসিফিক গ্রেভিটি, ইংলিশ ভার্সন যারা আছো, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.25। তুমি বলবো হচ্ছে সুতরাং দ্রবণের ঘনত্ব হচ্ছে 1.25। আপেক্ষিক গুরুত্বের একক নাই, ঘনত্বের একক আছে, এত গ্রাম পার এমএল। দেখো বললাম হচ্ছে তোমাকে দেয়া আছে আপেক্ষিক গুরুত্ব 1.25, তুমি লিখলা হচ্ছে সুতরাং দ্রবণের ঘনত্ব হচ্ছে 1.25 গ্রাম পার এমএল। এবার বলো তুমি, এর মানে প্রতি এমএল এর ভর কত এটা তোমাকে দেয়া আছে। তাহলে এবার দেখো তুমি বলো, এই যে দ্রবণের ভর আমরা বের করেছি কেমনে? 50 ml ইন্টু 1.25 গ্রাম পার এমএল। দেখো তো বুঝো কিনা, এটা আমি অফলাইনে পড়ানোর সময় দেখেছি, স্টুডেন্টদের শুরুতে একটু প্রবলেম হয়, পরে আবার বুঝে এমএল কাটা। তাহলে এটা কত আসে? 62.5 গ্রাম, ঠিক আছে? বুঝো নাই? আবার বলি তাহলে ভেঙে বুঝাই। ঘনত্ব ডি সমান আমরা ছোটবেলা থেকে কি জানি? ঘনত্ব ডি সমান, ধরো এখানে লিখলাম 1.25। ঘনত্ব ডি সমান আমরা কি জানি ছোটবেলা থেকে? ভর বাই আয়তন। কার ভর? দ্রবণের ভর ডিভাইড দ্রবণের আয়তন। কার ভর? চার ঘনত্ব। দ্রবণের ভর কি? এম ডিভাইড আয়তন। না বুঝলে আমি ভেঙে লিখি, বোর্ড পরীক্ষায় যদি গতে দিয়ে দেয় তখন ভেঙে লিখবে। আয়তন কত? 50 ml। তাহলে এটা হচ্ছে কি? গ্রাম পার এমএল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এম সমান 50 ইন্টু 1.25, এর মানে 62.5 গ্রাম। বুঝছো সবাই? বুঝছো সবাই? বুঝছো? শুধু বুঝো নাই কি আপেক্ষিক গুরুত্ব এত হলে ঘনত্ব সমান কেন এত লিখছি? ঘনত্ব সমান কি জানি আমরা? ঘনত্ব সমান আমরা কি জানি? ভর বাই আয়তন। কার ভর বাই আয়তন? দ্রবণের ঘনত্ব। তাহলে দ্রবণের ভর ডিভাইড দ্রবণের আয়তন, দ্রবণের ভর ডিভাইড দ্রবণের আয়তন। দ্রবণের ভর আমাকে বের করা লাগবে। দ্রবণের আয়তন কত দেয়া আছে? 50 ml দেয়া আছে। তাহলে এম সমান হচ্ছে 15 টু 1.2 62.5 গ্রাম। ঠিক আছে?
এবার আমি বুঝি আপেক্ষিক গুরুত্ব এত হলে ঘনত্ব এত কেন, কেউ বলতে পারবা? দেখি কমেন্টে জানাইও তো আপেক্ষিক গুরুত্ব কি। আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে একটু দেখো, তুলনা করা। আপেক্ষিক শব্দটা যখন আসে এর মানে হচ্ছে তুলনা করা। ধরো তুমি ভালো স্টুডেন্ট, কিন্তু এখন আমি একটা পরীক্ষা নিলাম, পরীক্ষা নিয়ে আমি 80 যে পেয়েছে আমি ওকে ধরে নিলাম স্ট্যান্ডার্ড। 100তে আমি ধরো মেগা এক্সাম নিলাম, 100তে 80 যে পেয়েছে আমি ওকে ধরে নিলাম কি বলতো, স্ট্যান্ডার্ড। তোমাদের কিন্তু প্রত্যেক ক্লাসের সাথে একটা একটু করে ছোট ছোট কুইজ হয় দেখবা, যেটা তোমার জন্য ক্লাস করে যখন এক্সামটা দিয়ে দিবে, যেমন দেখবা তোমার মানে কনফিডেন্স ভালো হবে, তুমি বুঝছো কিনা, যেগুলা যে দুর্বলতা আছে এটা তোমার বের হয়ে যাবে। কিছু কোয়েশ্চেন সেট করা থাকে একদম বোর্ড স্ট্যান্ডার্ড, কিছু একটু কি মডারেট, মাঝে মধ্যে এক দুইটা কোয়েশ্চেন একটু কি দিই, একটু একটু জাস্ট কঠিন দিই, ঠিক আছে, যাতে তোমরা একটু অ্যাডভান্স ক্যাটাগরিতেও যেতে পারো। যেটা বলছি, তোমাদেরকে আমি পরীক্ষা নিলাম, কেমন, তোমাদেরকে আমি পরীক্ষা নিলাম, পরীক্ষায় 80 যে পেয়েছে ওকে আমি ধরে নিলাম স্ট্যান্ডার্ড। তো এবার দেখো কারো মার্কস হচ্ছে 95, তাহলে 95 ডিভাইড যখন 80 করব, তো 95 যে পেয়েছে ও অবশ্যই কি স্ট্যান্ডার্ডের চেয়ে ভালো, স্ট্যান্ডার্ডের চেয়ে ভালো, বুঝাচ্ছে ভালো স্টুডেন্ট। আর 80-র কম যে পেয়েছে, ধরো 75 পেয়েছে, 60 পেয়েছে, 65 পেয়েছে, কেমন 67 পেয়েছে, ওরা হচ্ছে 67 ডিভাইড কি 80, এর মানে বুঝবো হচ্ছে পয়েন্ট কিছু একটা, এর মানে ও হচ্ছে কি বলতো এর চেয়ে কম ভালো। ঠিক সেম আপেক্ষিক গুরুত্ব বুঝাই হচ্ছে দুইজনের ঘনত্ব। এটা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে পানির ঘনত্ব, আর এটা হচ্ছে কি কোনো, আমরা এটা এমনি বেসিক বুঝতেছি, কিন্তু আমার ম্যাথ করার জন্য বেসিক না, ম্যাথ করার জন্য তোমার এটা জাস্ট আপেক্ষিক গুরুত্ব দিয়ে এটাকে কি করে দিবা, গুণ করে দিবা। এরপর মনে রাখবা আপেক্ষিক গুরুত্ব দেয়া থাকা মানে হচ্ছে ঘনত্ব দেয়া থাকা, আপেক্ষিক গুরুত্বের একক নেই, ঘনত্বের একক হচ্ছে 1.25 মানে মান, ঠিক আছে, গ্রাম পার একক। তো এবার বুঝো আপেক্ষিক গুরুত্বের কেন একক নেই, এই কারণে এটার একক হচ্ছে গ্রাম পার এমএল, কারণ আমরা তো এখন সব গ্রাম আর এমএল, মানে কেমিস্ট্রি এই জায়গায় তো সব কি ছোট ছোট আয়তন এমএল। তাহলে তাহলে কি হলো, এইটা এটা কাটা গেল, এটা এটা কি হলো, কাটা গেল। ঘনত্বের তাহলে আপেক্ষিক গুরুত্বের কোনো একক আছে, একক নেই। এবার দেখো এই ঘনত্বটা কত, পানিটা আমরা ধরে নিই হচ্ছে 1 গ্রাম পার এমএল, এর মানে 1 এমএল পানির পর 1 গ্রাম, তাহলে এটা হচ্ছে কি দ্রবণের ঘনত্ব। এখন ধরো আপেক্ষিক গুরুত্ব তোমাকে বলে দিয়েছে কত, 1.25, তাহলে এবার তুমি বলো সুতরাং দ্রবণের ঘনত্ব কত হয়ে যাবে, কত হয়ে যাবে, 1.25 ইন্টু 1 গ্রাম পার এমএল, 25 গ্রাম পার এমএল। বুঝছো কেন আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকলে ওর ঘনত্ব আমি কি লিখে দিচ্ছি, সেম মান লিখে দিচ্ছি। দেখো এটা 1.25, এটা 1.25, আপেক্ষিক গুরুত্বের একক নেই, এর একক কি লিখেছে, গ্রাম পার এমএল। আর সহজে বললে কি করবা বলো তো, আয়তন দেখলো এটার সাথে গুণ করে দিও। আমরা দুইটা কোয়েশ্চেন করে নিই, তাহলে দেখবো হচ্ছে জিনিসটা আরো ভালো পারবো। দুইটা এমসিকিউ করে নিই, এইটুকু একটু লিখে নিবা, পজ দিয়ে এই জায়গাটা লিখে নিবা। তো এটা একটু দেখি, এটা কি বলেছে, কক্ষ তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের 50 গ্রাম ভরের সম্পৃক্ত দ্রবণে, যেমন আগের ম্যাথে একটা ভুল আছে, ভুলটা কি দেখো তো, এই ম্যাথে কোথাও সম্পৃক্ত দ্রবণ শব্দটা বলেনি। সম্পৃক্ত দ্রবণ বের না বললে তুমি তো আসলে দ্রাব্যতা বাইরেই করতে পারবে না, এখানে সম্পৃক্ত দ্রবণটা স্যাচুরেটেড সলিউশন এটা বলা লাগতো। দেখি আমরা এই ম্যাথটা পারি কিনা, এই এমসিকিউটা পারি কিনা। বলছে 50 গ্রাম 75 গ্রাম বলে সম্পৃক্ত এন দেয়া আছে, 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে, এর মানে কি দেয়া আছে, ছোট এম তোমাকে দেয়া আছে, কেমন দেখা এমসিকিউটা। এই তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত। তো সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিলে, আমি বলছি চোখ বন্ধ করে কি দাগে দিতে, ম্যাক্সিমাম সময় এত এখন চোখ বন্ধ করে দাগাই না, কারণ মাঝে মধ্যে স্যাররা উল্টাপাল্টা ডেটা দিয়ে দেয়, এমনি খুশি করে একটু খুশি মতো চেঞ্জ করে দেয়, তখন তার বাস্তব মানের সাথে মিলবে না, 36-এর আশেপাশে হবে না, একটু হিসাব করে দিও, যেহেতু 1 নাম্বার, কিন্তু প্রকৃত ডেটা দিলে এর সাথেই মিলবে, 36, 35, 37, 38। তো এবার দেখো তো ছোট এম কত দেওয়া আছে, 20 গ্রাম, বড় সম্পৃক্ত হবে, তাহলে 75 মাইনাস কত, তাহলে এটা কত, 3.36। বুঝছো, বুঝছো এটা।
আরেকটা ম্যাথ করে ফেলি, তাহলে আমাদের কনফিডেন্স আরেকটু বেড়ে যাবে। কেমন? আরেকটা ম্যাথ করি, তোমরা সুন্দর মতো এটা লিখবে। কেমন? সুন্দর মতো এটা লিখবে। এই যে দেখো, বরিশালের একটা কলেজে এটা আসছে, দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দেয়া আছে, 30 ডিগ্রি একটা নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে ফিক্স, দ্রাব্যতা বের করতে বলেছে। কোনো পদার্থের বলেছে এত গ্রাম দ্রবীভূত আছে, কোনো পদার্থের এত গ্রাম দ্রবীভূত আছে, এর মানে তোমাকে কি দেয়া আছে? ছোট এম দেয়া আছে। তাহলে তুমি বড় এম জানলেই কি, দ্রবণের ভর জানলেই তুমি কি বের করে ফেলতে পারো বলতো? দ্রাব্যতা বের করতে পারবা। কিন্তু বলেছে 110 ml সম্পৃক্ত জলীয় দ্রবণে এত আপেক্ষিক গুরুত্বের। ঠিক আছে, এর মানে দ্রবণটা কত আপেক্ষিক গুরুত্বের বলতো? 1.15। এর মানে দ্রবণের কি দেয়া আছে? দ্রবণের কি দেয়া আছে? আয়তন দেয়া আছে, আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে। ক্যাপিটাল এম কেমনে বের করে? 110-এর সাথে এটা গুণ করে দিবা। এমসিকিউ ট্রিক্স কি বলতো? 110-এর সাথে আপেক্ষিক গুরুত্ব, আয়তনের সাথে আপেক্ষিক গুরুত্ব একক গুণ করে দিবা। আপেক্ষিক গুরুত্বের একক আছে নাই, কিন্তু এটার একক হচ্ছে কত? ঘনত্বের একক হচ্ছে এত, গ্রাম পার এম এল। তাহলে গ্রাম পার এম এল এর সাথে এম এল গুণ হলে এম এল কাটা থাকে কি গ্রাম। তাহলে 110 ইন্টু কত? 1.26.5 গ্রাম। ঠিক আছে, তাহলে এম হচ্ছে কত? আমার এসেছে কত? 19.565। ঠিক আছে, এগুলো অ্যান্সারে দেখছি, অ্যান্সারে তো দেখছি না। কেমন? অ্যান্সারে তো দেখছি না। তো এই জিনিসটা দেখবা, এই জিনিসটা করবা, কিন্তু ঠিকই তো আছে মনে হচ্ছে সব হিসাব নিকাশ। ঠিক আছে, ঠিকই তো আছে মনে হচ্ছে। 1.15 গ্রাম পার এম এল। ঠিক আছে, তো এটা একটু লিখে নিবে। এই ক্ষেত্রে কাছাকাছি উত্তর যেটা ওইটাকে দিতে হবে। কেমন? এই ক্ষেত্রে কাছাকাছি যেটা উত্তর ওইটাকে দিতে হবে। সম্পৃক্ত জলীয় দ্রবণ, এখানে সম্পৃক্ত কথাটা আবার বলেছে। তো এই ম্যাথটা নিজে করবা, এটা দেখো আমি আর করাবো না। এটা হচ্ছে কিসে আসছে? ময়মনসিংহ বোর্ড 2160 গ্রাম বলে সম্পৃক্ত 15 গ্রাম দ্রবীভূত আছে, এর দ্রাব্যতা কত? কেমন? এটা হচ্ছে আমি এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। এরপর দেখি আরেকটা, 150 গ্রাম সম্পৃক্ত দ্রব্য 50 গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে, রাজশাহী বোর্ড 22 আসছে, যশোর বোর্ড। তাহলে এটা আমি আর করবো না, এটা আমি তোমাদের কি দিয়ে দিচ্ছি বলো তো? এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। তো এগুলাই নেক্সট ক্লাসে আমরা তাহলে টাইপ 2 শুরু করবো। আর ওই ক্লাসের শুরুতে আমরা দেখবো দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে, এরপর টাইপ 2, এরপর টাইপ 1 টাইপ 2 থেকে কি সিকিউ আসে আমরা এটা দেখে নিব। কেমন? তাহলে আজকে এইটুক।